আচ্ছা, আমাকে একটু বলো তো তোমরা স্ক্রিন দেখতে পাও কিনা? জি ভাইয়া দেখা যাচ্ছে। জি ওকে। ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, দেখো আমাদের আজকে হচ্ছে জিও ফাইনাল ডিভিশন ব্যাচের বাংলা রিভিশন ক্লাস 1। এখানে আমাদের মেইন টপিক হচ্ছে দুইটা, দ্যাট ইজ বাংলা ব্যাকরণের ইতিহাস এবং বাংলা ভাষার উদ্ভব। বাট এই দুইটা টপিকের পাশাপাশি আরো কিছু কন্টেন্ট আছে, ওগুলো আমাদেরকে জানতে হবে। এখান থেকেও কিন্তু পরীক্ষায় প্রচুর কোশ্চেন আসে। অর্থাৎ এই দুইটা যেহেতু মেইন টপিক, তাই আমরা এখানে টাইটেলে সেই দুইটা রাখছি, বাট এছাড়াও আরো অনেকগুলো জিনিস আমাদেরকে এখানে পড়তে হবে। আচ্ছা, তো দেখো আমাদের এই যে বাংলা ডিভিশন 1 এন্ড ডিভিশন 2, দুইটা টপিক আমরা এখানে কভার করব। যে ছোট ছোট কন্টেন্ট গুলোর কথা বললাম সেগুলো হচ্ছে এই যে, যেমন তোমার শব্দ গঠন, বাংলা ব্যাকরণের ইতিহাস, আলোচ্য বিষয়, তারপর তোমার এই যে ভাষা, ভাষার উদ্ভব, উপভাষা, এই কন্টেন্ট গুলা। আর ফার্স্ট পেপারের ক্লাসগুলো আলাদাভাবে হবে, তাই ওইটা নিয়ে তোমরা এখানে কনফিউজ হওয়ার কিছু নেই। আমরা আজকে ব্যাকরণের ক্লাসগুলাই করব। তো ফার্স্টে দেখো যে ব্যাকরণ কি অ্যাকচুয়ালি। ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান। এখানে কিছু থিওরিক্যাল কথাবার্তা পড়বো, এগুলো তোমরা জানো। এবং ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে বিশেষভাবে বিশ্লেষণ। তো তোমরা হচ্ছে এই ইনফরমেশনটা একটু মনে রাখবা। সো এই ইনফরমেশনটা একটু মনে রাখবা যে এটা হচ্ছে যে বিশেষভাবে বিশ্লেষণ। ওকে। এবং ব্যাকরণ শব্দটা হচ্ছে একটা প্রত্যয় সাধিত শব্দ, এবং এটা হচ্ছে একটা সংস্কৃত বা তৎসম ভাষা শব্দ। ব্যাকরণ শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো হচ্ছে বি আ ক্রি অন। আচ্ছা, এই বি শব্দের মানে হচ্ছে যে বিশেষভাবে। ঠিক আছে, বিশেষ ভাবে। মানে হচ্ছে তোমার আলোচনা। ওকে। ক্রি মানে হচ্ছে করে, এবং অন হচ্ছে চলে। তো এটাকে যদি তুমি পুরোটাকে সাম আপ করো তাহলে অনেকটা এরকম অর্থ দিবে যে ব্যাকরণ মানে হচ্ছে বি আ ক্রি অন, দ্যাট মিনস বিশেষভাবে আলোচনা করে চলে যাহা, তাহাই হচ্ছে ব্যাকরণ। ওকে। এখন এই ব্যাকরণ শব্দটার ভিতরে তোমার দেখো, পরীক্ষায় যদি কোশ্চেন আসে তাহলে আসতে পারে যে এটার ভূতপত্তিগত অর্থ কি, বা এটাকে ভাঙলে কি কি পাওয়া যায়। যদি বি আ ক্রি অন, এই জিনিসটা জাস্ট মনে রাখবা তাইলে হবে। ওকে। আর এই যে যদি বলা হয় যে এটা অ্যাকচুয়ালি কোন প্রত্যয়, এই যে এখানে আমরা বলতেছি প্রত্যয় সাহিত্য শব্দ, প্রত্যয়ের ভিতরে তো দুইটা টাইপস, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, একটা হচ্ছে কৃত প্রত্যয়। সেটা কোনটা হবে বলো তো? একটা কি হচ্ছে, তদ্ধিত কৃত প্রত্যয়? হ্যাঁ, তোমরা এটা খুব সুন্দরভাবে ভুল ভুল অ্যান্সার দিছো। দেখো ব্যাকরণ শব্দটাকে ভাঙলে কি পাওয়া যায়, বি আর ক্রিয়ন। এই ক্রির পাশে এই চিহ্নটাকে কি চিহ্ন বলে? এই যে একটা রুটের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে কি বলে? ধাতু চিহ্ন। ধাতু। ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন। ধাতু চিহ্ন। হ্যাঁ, তো মনে রাখবা ধাতু চিহ্ন শুধু আর শুধুমাত্র এই কৃত প্রত্যয়ে ব্যবহার করা হয়। মনে থাকবে? বলো। যেখানে ধাতু চিহ্ন দেখবা সেটা কখনোই তদ্ধিত প্রত্যয় হবে না, সেটা অলওয়েজ এন্ড অলওয়েজ কি হবে, কৃত প্রত্যয় হবে। তো এই যে এই শব্দটা, এটা হচ্ছে একটা কৃত প্রত্যয়। আর দেখেই তো বোঝা যাচ্ছে যে বিশেষভাবে আলোচনা করে চলে, দ্যাট মিনস এটা একটা কাজকে, কাজের দিকে নির্দেশ করতেছে। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম নির্দেশ করে। সো এই যে ডিফারেন্স গুলো, এগুলো একটু মাথায় রাখবা, তাহলে হবে। এখন আসো যে বাংলা ব্যাকরণের ইতিহাস। এখান থেকে কয়েকটা মানে জায়গা থেকে কোশ্চেন গুলো আসে, আর কনফিউজিং কোশ্চেন করা ট্রাই করে। ধরো কোশ্চেন আসতে পারে যে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে, অথবা কোশ্চেন করতে পারে যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে, অথবা বলতে পারে যে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণবিদ কে, বা প্রথম বাঙালি ব্যাকরণবিদ কে। আমরা এই যে চারটা প্রশ্নের, এই চারটা প্রশ্নে আলাদাভাবে শিখবো যে কোনটার উত্তর কি হবে। বাট এখানে কিওয়ার্ড গুলো কোথায় দেখো, এটা হচ্ছে ভারতীয় উপমহাদেশের প্রথম। ঠিক আছে। এটা হচ্ছে বাংলা ভাষার প্রথম। আর এটা হচ্ছে ভাষায় প্রথম, এটা এটা অন্তস্থ। ঠিক আছে। আর এইটা হচ্ছে বাঙালি প্রথম। সো আমরা এই যে কিওয়ার্ড গুলোর উপর বেসিস করে অ্যান্সারটা দেখবো যে কখন কোনটা হয়। এখন আসো এই যে টেকনিকটা, যে বাংলা ভাষার ইতিহাস নিয়ে আমরা এই চারটা প্রশ্ন উত্তর করবো, এটা বোঝার জন্য এই টেকনিকটা তোমাদের হেল্প করবে। এখানে এটা একটু পড়ো তো, কেউ একজন, কি বলা আছে এখানে পুরো লাইনটা? এনিওয়ান? কেউ একজন একটু পড়ো। পাণিনি অষ্টাধ্যায়ী পাঠটা আস্তে আস্তে পরে হেলহের রাজা গৌড়কে দিয়ে দিল। হ্যাঁ, দ্যাট মিনস এই যে পানিনি নামটা, এই পানিনি হচ্ছে তোমার ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। আমরা যদি তার সম্পর্কে একটু দেখি, মানে ওনার ডিটেলসটা একটু যদি দেখি তাহলে এরকম। ধর আমি এখান থেকে ডিরেক্ট ডিটেলসে চলে যাচ্ছি, দেখো। আই গেস তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, রাইট? এই যে স্ট্যাচু, উইকিপিডিয়া ইনফরমেশনটা দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। ওকে। সো এই হচ্ছে পানিনি। তিনি দেখো ভারতীয় লৌহ যুগের সংস্কৃত ব্যাকরণবিদ এবং ভাষাতত্ত্ববিদ, প্রাচীন ভারতের শ্রদ্ধেয় পণ্ডিত।
আচ্ছা, পাণিনিকে প্রথম বর্ণনামূলক ভাষাবিদ হিসেবে বা ভাষাবিজ্ঞানের জনক হিসেবে চিহ্নিত করা হয় তার রচিত অষ্টাধ্যায়ী। তো এই যে নামটা ইম্পর্টেন্ট, তার যে রচিত ব্যাকরণ বইটা, এটা কি? এটা হচ্ছে অষ্টাধ্যায়ী, যেটা কি ভাষার উপরে? সংস্কৃত ভাষার উপর সর্বপ্রথম এবং সর্বোত্তম ব্যাকরণিক গ্রন্থ। তো এই যে অষ্টাধ্যায়ী নামটা মনে রাখবা, কে লিখছে? পাণিনি লিখছে। ঠিক আছে। আর এখান থেকে আমরা আর তেমন কিছু পড়বো না, এখন আমরা চলে যাই আমাদের স্লাইডে। সো এই যে দেখো, পাণিনি হচ্ছে কি? তাহলে পাণিনি হচ্ছে গিয়ে ভারতীয় উপমহাদেশের প্রথম, ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ। তার লিখিত যে বইটা, সেই বইটার নাম হচ্ছে অষ্টাধ্যায়ী, যেটা কোন ভাষায় লিখিত হয়েছে? সংস্কৃত ভাষায় এবং তারই শিষ্য হচ্ছে পতঞ্জলি। এই পতঞ্জলি পরবর্তীতে এই বইটা নিয়ে কাজ করে, কেননা পাণিনি পুরোটা কমপ্লিট করতে পারে নাই। সো পতঞ্জলি হচ্ছে কার শিষ্য? এই পাণিনির শিষ্য, মানে তার ছাত্র বলতে পারো, পতঞ্জলি। এবং আস্তে আস্তে দ্বারা এটা আবার এখন আরেকটা প্রশ্নের উত্তর দেবে, এই আস্তে আস্তে দেবে আমাদের সেকেন্ড প্রশ্নের উত্তরটা। সেকেন্ড প্রশ্নটা কি ছিল? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? এইটা হচ্ছে আস্তে আস্তে। এখন বলবো যে ভাই আস্তে আস্তে মানে কি? আস্তে আস্তে মানে হচ্ছে যে এই যে সুম্পা শাও, দেখো আমরা তার সম্পর্কে একটু দেখে আসি। এই হচ্ছে ম্যানুয়েল দা সুম্পা শাও, অর্থাৎ তিনি হচ্ছে একজন পর্তুগিজ নাগরিক, যিনি অষ্টাদশ শতাব্দীতে ভারতবর্ষে আগমন করেছিলেন। ওকে, এখন তিনি দেখো কোথায় আসছে, এটা আমরা একটু দেখব। দেখো, আশরুম্পা সহ বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনা করার প্রয়াস নেন। এই যে আশরুম্পা সহ বাংলা ভাষার একটি ব্যাকরণ রচনার প্রয়াস নেন। এই গ্রন্থটি রোমান হরফে রচিত। তাহলে এই যে আশরুম্পা সহ বাংলা ভাষার জন্য যে ব্যাকরণ বইটা লিখতে গেছে, সেইটা কোন ভাষায়? রোমান ভাষায়। এবং এটার নামটা কি? নামটা হচ্ছে এই যে ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ। আবারও বলতেছি, ভোকাবুলারিও ইন ইডিওমা বেঙ্গালা ই পর্তুগিজ, সংক্ষেপে ভোকাবুলারিও বলা হয়। ঠিক আছে। তো এইটা হচ্ছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ বই। আর এইটা তিনি কেন লেখার এই প্রয়াসটা নেন? তিনি দেখো, তিনি হচ্ছে এই যে তোমার ঢাকার অদূরে গাজীপুর জেলার অন্তর্গত ভাওয়ালের গড়ে অবস্থান করেছিলেন। তার মানে গাজীপুরের যে ভাওয়ালের গড়, সেখানে তিনি একবার আসছিল। দ্যাটস ওয়াই তিনি সেখান থেকে এই যে বাংলা ভাষার উপর একটা ব্যাকরণ বই রচনা করার প্রয়াসটা নেন। এবং যে বইটা তিনি লিখেন কি নামে? ভোকাবুলারি অ্যান্ড ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ নামে। কোন ভাষায়? রোমান হরফে। এখন প্রশ্ন করতে পারো যে ভাই এগুলো সব বাংলা ভাষার ব্যাকরণ বই, কিন্তু এখানে তো বাংলা বাংলা ভাষায় লেখা হচ্ছে না। কেন বাংলা ভাষায় লেখা হচ্ছে না? এটার কারণ হচ্ছে তখন অবধি বাংলা হরফ আবিষ্কৃতই হয় নাই। এই যে আমরা বাংলা হরফ দেখি না, যে হরফগুলা, এগুলো তখন অবধি আবিষ্কৃতই হয় নাই। দ্যাটস ওয়াই। সো দেখো, তো এই যে আস্তে আস্তে দ্বারা কাকে বোঝাবে তাহলে? এটা দ্বারা বোঝাবে হচ্ছে সুম্পা শাও। ভাইয়া, হ্যাঁ, পর্তুগিজ ভাষা কি রোমান হরফে? বুঝিনি। পর্তুগিজ ভাষাটা কি রোমান হরফে? হ্যাঁ হ্যাঁ, পর্তুগিজ নাগরিক তিনি, আর তিনি এটা রোমান হরফ ব্যবহার করছেন। ঠিক আছে। ওকে। আর তারপর হচ্ছে কি? আমার হচ্ছে ব্যাকরণ বইতে লেখা আছে পর্তুগিজ ভাষায়। উম তাহলে হইতে পারে যে তোমার এখানে এভাবে অ্যান্সারটা আসবে যে পর্তুগিজ ভাষা এবং হরফ ব্যবহার করছে কি, তাহলে রোমান হরফ ব্যবহার করছে। দুইটাই রাখতে পারো। দেখি আমার এখানে লেখা আছে, গেস বাংলা হরফ ছিল না, ঢাকা পর্তুগিজ নাম কি? না, লেখা নাই। ওকে। সো এইটা হচ্ছে এর কি আগে যে স্লাইডটা দেখালাম ওখানে লেখা ছিল। কই? না, এইটা না, একদম যেখানে ব্রিফ করা ছিল। ও ওখান একদম শুরুতে যে উইকিপিডিয়া ইনফরমেশন বলতেছো? আরেকটা দাঁড়াও। দেখলাম ওইখানে মেবি ছিল। আচ্ছা, এটা তোমার পর্তুগিজ ভাষাই হবে, কেননা উনি তো পর্তুগালের নাগরিক, সো উনি পর্তুগিজ ভাষায় লিখছে। বাট তিনি এখানে হরফ ব্যবহার করছে রোমান হরফ। যদি কোশ্চেন আসে যে তোমার তার যে লিখিত বইটা, সেই বইটাতে কোন হরফ ব্যবহার করছেন, তাহলে হবে রোমান হরফ। ঠিক আছে। এই আশুম পাশর বইয়ের ক্ষেত্রে ভাষাটা ইম্পর্টেন্ট না, এটার ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে হরফটা। যেমন ওইখানে দেখবা আলাদাভাবে লিখে আছে যে তিনি এই গ্রন্থে রোমান হরফ ব্যবহার করছেন। তো এই জিনিসটা মনে রাখবা। আমি এখানে লিখে দিচ্ছি যে হরফ হচ্ছে কি রোমান। ঠিক আছে। ওকে।
আর নামটা আমরা একটু পরে ওখানে পাবো, সমস্যা নেই, তো নামটা এখানে লিখলাম না, একটু বড় নাম তাই। এরপরে যে হেলহেড, হেলহেড দ্বারা কাকে বোঝানো হয়? হেলহেড দ্বারা বোঝানো হয় হচ্ছে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড। ওকে, হেলহেড। এখন এই যে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড, বানানটা ঠিকঠাক ভাবে বোঝা যাচ্ছে না আমার আজকে, মেবি লাইভ গেছি তো এই কারণে ইয়ে হয়ে গেছে, কি জানি বলে, প্যান প্যাড স্লো হয়ে গেছে নেটওয়ার্ক ইস্যুর কারণে। আজকে লাইভ যাওয়া তো উচিত হয় না। দেখো এটা হচ্ছে হেলহেড। ওকে, তো এই যে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড, তিনিও একটা ব্যাকরণ বই লিখছে, যেটা হচ্ছে তোমার উত্তর দিবে এই যে তৃতীয় কোশ্চেনটার। বলছে বাংলা ভাষায় বা হরফে প্রথম ব্যাকরণবিদকে, তখন উত্তর হবে গিয়ে ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড। কেননা এই সময় পর্যন্ত বাংলা হরফ আবিষ্কার হয়ে গেছে, কিন্তু ইনি আবার যে বইটা লিখছে সেই বইটার ভাষা ছিল কি? ভাষা ছিল হচ্ছে ইংরেজি। ঠিক আছে, এটার ভাষা ছিল ইংরেজি। ওকে, বাট এখানে তিনি হরফ ব্যবহার করছেন কি? সেখানে তিনি বাংলা হরফ ব্যবহার করছেন। দ্যাটস ওয়াই বলা হয় যদি যে বাংলা ভাষায় বা বাংলা হরফে প্রথম ব্যাকরণবিদকে, তাহলে হবে গিয়া ন্যাথানিয়াল ব্রাসি হেলহেড। আর যদি বলে প্রথম বাংলা ভাষারকে, তাহলে সেটা হবে গিয়া তোমার আশরফ পাশাও। আর যদি বলে ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদকে, তাহলে হবে গিয়া পানিনি। তার লিখিত বইয়ের নাম কি? অষ্টাধ্যায়ী। কোন ভাষা? সংস্কৃত ভাষা। এরপরে যেটা, যে রাজা, রাজা দ্বারা বোঝানো হয় কাকে বলতো? রাজাকে? রামমোহন রায়। গুড, এটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়, তিনি হচ্ছে কি একটা বই লিখছে, যে বইটার নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। কি নাম? গৌড়ীয়, গৌড়ীয় ব্যাকরণ। ওকে, তো এই যে গৌড়ীয় ব্যাকরণ বা রাজা রামমোহন রায়, ওনার সম্পর্কে আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে, কারণ ওনার অনেকগুলো অবদান আছে। এই অবদানগুলোর কারণে উনি অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে ওনার সম্পর্কে কোশ্চেন। যেমন তোমার এই যে দেখো, এই হচ্ছে গিয়ে রাজা রামমোহন রায়ের ইনফরমেশন। এই হচ্ছে তার ছবি, তার জন্ম 22শে মে 1772, এবং মৃত্যু হচ্ছে গিয়া 33 সেপ্টেম্বর 27। এখন আমরা সাল পড়বো না পরীক্ষায়, সাল সাল জন্ম তারিখ এগুলো আসে না। চলে আসো ইনফরমেশনে, যে তিনি একজন ভারতীয় সংস্কারক। তিনি 1828 সালে ভারতীয় উপমহাদেশের একটি সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলন ব্রাহ্ম সভার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তাহলে ব্রাহ্ম সভার প্রতিষ্ঠাতাকে? রাজা রামমোহন রায়। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন। তাহলে এই যে তার যে রাজা উপাধি, তার আসল নাম তো হচ্ছে রামমোহন রায়, এবং তাকে রাজা উপাধিটা দিচ্ছেন কে? মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মনে থাকবে, মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তাকে উপাধি দিচ্ছেন। এবং দেখো, তিনি রাজনীতি, জনপ্রশাসন, শিক্ষা ও ধর্মের ক্ষেত্রে তার প্রভাব ছিল স্পষ্ট। তিনি সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ, সরি, তিনি সতীদাহ প্রথা এবং বাল্য বিবাহ বাতিলের প্রচেষ্টার জন্য পরিচিত ছিলেন। তাহলে সতীদাহ প্রথাটা কি? দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, রাইট? সতীদাহ প্রথাটা ছিল যে যে সকল মহিলাদের হাজবেন্ড মারা যেত, তাদেরকেও এইভাবে আগুনে পুড়ে মারে ফেলা হতো। তো এটা খুবই একটা ব্যাড প্র্যাকটিস ছিল না? এইটাকে তিনি বাতিল করার জন্য, এরকম সংস্কার করার জন্য অনেক চেষ্টা করেন। পরবর্তীতে এই সতীদাহ প্রথা বিলোপ হয়। এবং এই সতীদাহ প্রথা বিলোপ করেন কে? যদি প্রশ্ন আসে তাহলে কি উত্তর হবে? উইলিয়াম বেন্টিঙ্ক। হ্যাঁ, সেটার উত্তর হবে গিয়া উইলিয়াম বেন্টিঙ্ক। কেননা ইনি তো ছিলেন গিয়ে তোমার একজন জাস্ট দায়িত্বপ্রাপ্ত, কিন্তু এমনিতে তখন তো ব্রিটিশ শাসন চলতেছিল। তো কোনো একটা কিছু বাতিল হইতে গেলে ওদের মাধ্যমে হইতে হতো, এই জন্য বেন্টিঙ্ক হচ্ছে এই প্রথাটা বাতিল করে। বাট এনার অবদানটা ইম্পর্টেন্ট, কারণ ইনি এটার জন্য কাজ করছেন। এবং বাল্য বিবাহ বাতিলের প্রচেষ্টা করেন। এই যে বাল্য বিবাহ দেখতেছো, পিচ্ছি পিচ্ছি মেয়েদেরকে সব, এই যে নিচের ছবিটা দেখো, কত পিচ্ছি ওনার, মানে এই মেয়ের বিয়েটা কোনো কথা? এগুলো ছিল আগে, এই ধরনের প্র্যাকটিস ছিল। আচ্ছা, ইতিহাসবিদ রামমোহন রায়কে ভারতীয় রেনেসাঁর জনক বলে মনে করেন। তো ভারতীয় রেনেসাঁর জনককে, সেটা হচ্ছে রামমোহন রায়। তিনি দেখো 2004 সালে যে বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির জরিপ হয়, সেখানে রামমোহন রায়ের স্থান হচ্ছে দশম। কত? দশম। এখানে তোমরা এই যে বিবিসির যেই, মানে ইয়েটা, জরিপটা, তার মধ্যে যদি আমরা একটু দেখি, এখানে সর্বশ্রেষ্ঠ পজিশনে আছে হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর পাশাপাশি তোমার আমরা আরো কয়েকজনেরটা পড়তে হবে। যেমন হচ্ছে তোমার বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, তারটা ইম্পর্টেন্ট। তো দেখি আমরা ওইগুলা পাই কিনা। লিস্টটা, এই যে দেখো এখানে লিস্টটা আছে সর্বপ্রথম, মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালিদের শীর্ষ 20 জনের ভিতরে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম অবস্থানে। এরপর দ্বিতীয় অবস্থানে রবীন্দ্রনাথ ঠাকুর, তৃতীয় অবস্থানে আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম,
চতুর্থ অবস্থানে এ কে ফজলুল হক, পঞ্চমে সুভাষচন্দ্র বসু এবং ষষ্ঠতে হচ্ছে গিয়া বেগম রোকেয়া। তাহলে এই যে ষষ্ঠ পজিশনটা কার? বেগম রোকেয়ার। এটা মনে রাখবা পরীক্ষা আসার মতো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বাকিগুলা দরকার নাই, এত সব পড়া লাগে না। আর যদি বলো যে রাজা রামমোহন রায়ের কথা, তিনি হচ্ছে দশম, তার পজিশন হচ্ছে দশম। এখানে এই যে তিতুমির, তারপরে লালন শাহ, এই যে ওনাদের ইনফরমেশন গুলো একটু পড়ে নেবে এখান থেকে, এই যে এই জায়গাটা। ঠিক আছে, যেমন অমর্ত্য সেন, তিনি হচ্ছে অর্থনীতিবিদ, তিনি নোবেল পুরস্কার পাইছে অর্থনীতিতে। তার লিখিত যে বইটা, বলো তো, দুই একটা বইয়ের নাম বলো তো অমর্ত্য সেনের। বলো। তোমাদের কি আমার ঝাড়ি খাওয়ার ইচ্ছা আছে নাকি বলো তো? খুব ঠান্ডা মাথায় ক্লাস নিতেছি, বাট এই বাচ্চাদের প্রশ্ন উত্তর দিতে পারতেছো না। অমর্ত্য সেনের বইয়ের নাম জানো না? পরীক্ষা পরীক্ষা দিবে। ডেভেলপমেন্ট ফ্রিডম, আর হচ্ছে কি মেবি আইডিয়া জাস্টিস। হ্যাঁ, একটা হচ্ছে দি আইডিয়া অফ জাস্টিস, আর একটা হচ্ছে তোমার ডেভেলপমেন্ট এজ ফ্রিডম। আর এমনিতে তিনি নোবেল পুরস্কার পাইছে, সেটা কোন বইটার জন্য? ডেভেলপমেন্ট অফ ফ্রিডম। পোভার্টি অ্যান্ড ফেমিনস। ঠিক আছে, পোভার্টি অ্যান্ড ফেমিনস। ফেমিন শব্দের অর্থ কি? দুর্ভিক্ষ। 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 তো এই যে তিনটা বইয়ের নাম যদি নেক্সট কোনোদিন সামনে আসে, জিজ্ঞেস করো, যদি না পারছে আর একজন খবর আছে। এরপর দেখো। ভাইয়া, হ্যাঁ। অমর্ত্য সেন নালন্দা বিশ্ববিদ্যালয়ের আচার্য না? হ্যাঁ, আর নালন্দা বিশ্ববিদ্যালয় হচ্ছে তোমার প্রাচীনতম ইউনিভার্সিটি। ঠিক আছে, যে নতুন আরেকটা হইছে না ওইটার? এই যে ওনার সম্পর্কে একটু গুগলে বা উইকিপিডিয়াতে সার্চ করলে চলে আসবে ইনফরমেশন। ঠিক আছে, এরপরে দেখো যে ডিএমএস স্যার আছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, স্বামী বিবেকানন্দ কি, তারপরে অতীশ দীপঙ্কর, জিয়াউর রহমান হচ্ছে 19তম। দেখো জিয়াউর রহমানও কিন্তু আছে। তারপরে হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, জিয়াউর রহমান হচ্ছে সার্কের প্রতিষ্ঠাতা, এই ইনফরমেশনটা মনে রাখবা। সার্কের প্রতিষ্ঠাতাকে বা সার্কের রূপকারকে, সেটা হচ্ছে মেজর জিয়াউর রহমান। ওকে। আচ্ছা, এখন আমরা আমাদের স্লাইডে চলে আসি। পড়া কিন্তু পড়তে গেলে দেখবা যে এখান থেকে ওখানে অনেক অনেক জায়গা আছে, কিন্তু তুমি যখন পড়বা একটা জিনিস মনে রাখবা যে পড়া তখনই ইন্টারেস্টিং মনে হবে যখন একটার সাথে একটা রিলেট করতে পারো। আর যদি রিলেট করতে না পারো, তখন দেখবা যে পড়াশোনা অনেক বোরিং হয়ে যায়। এভাবে একটু রিলেট করে পড়ো। আচ্ছা, রাজা রামমোহন রায়ের সম্পর্কে আমরা পড়তে গেছিলাম না? সেখান থেকে তো অন্য জায়গায় চলে গেলাম। রাজা রামমোহন রায় তো কভার হয়নি পুরোটা। ওয়েট। তো দেখো, এই যে রাজা রামমোহন রায়, তিনি তোমার ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন, তিনি বিলেত ভ্রমণ করেন। এই জিনিসটা একটু দেখো, যে 1830 খ্রিস্টাব্দে 19 নভেম্বর তিনি কলকাতা থেকে বিলেত যাত্রা করেন। দিল্লির বাদশাহ দ্বিতীয় আকবর তাকে রাজা উপাধি দেন এবং 32 খ্রিস্টাব্দের শেষের দিকে কিছুদিনের জন্য তিনি ফ্রান্সে গিয়েছিলেন। তিনি ছিলেন আধুনিক ভারত সমাজ সংস্কারের অন্যতম প্রতীকৃত, এবং বলা হয় যে প্রথম বিলেত ভ্রমণকারী মানুষ হচ্ছে এই রাজা রামমোহন রায়। তিনি সর্বপ্রথম বিদেশে গেছে। ঠিক আছে, ওকে। আর আর কি আছে? তার এই যে দুইটা গ্রন্থ, এখান থেকে যেহেতু কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা একটু মনে রাখবা, যেমন বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার কে লিখছে? বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার, এই দুটো বই কে লিখছে বলো? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। তো যদি ভুলভাল করছো খবর আছে, কত সালে? 1815 সালে। মনে থাকে যেন, বেদান্ত গ্রন্থ, বেদান্ত সার। আর এমনিতে ব্যাকরণ বইটা কোনটা হবে? এটা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এবং এই গৌড়ীয় ব্যাকরণ লিখছে কত সালে? সেই সালটা যদি আমরা একটু দেখি, উম এখানে কোথাও আছে গৌড়ীয় ব্যাকরণ। 1833। 1826। 1826। 26-এ লিখতে 33-এ মনে হয় প্রকাশ পাইছে, এরকম কিছু একটা। গৌড়ীয় ব্যাকরণের ইনফরমেশন কই? এখানে দেখি না কেন, আমি চোখে পড়তেছে না কেন, কই সেটা? গৌড়ীয় ব্যাকরণ 1828 গেল, 28 গেল, 19 গেল, 1819-এ পরে আর কোনো বইয়ের ব্যাপারে বলে না এখানে। আচ্ছা, যাই হোক, এখানে মানে কেন বলে না, আই ডোন্ট নো। হয়তো আছে, আমি খেয়াল কর, মানে চোখে পড়তেছে না। তো তোমরা একটু মনে রাখো, 1826। ওকে। মানে যেওর জন্য এভাবে তোমাকে একটু অ্যানালিসিস করে পড়তে হবে। তুমি যদি ভাবো যে যেওর জন্য তোমাকে আমি এভাবে পড়াই দিব, তুমি পড়ে ফেলবা, খেয়ে ফেলবা, সবকিছু বুঝে ফেলবে, এরকম ভাবে হবে না। একটু অ্যানালিসিস করতে হবে নিজে থেকে।
এখন আসো, এই যে আমরা আশ্রম ভাষা নিয়ে বলছিলাম, ও তাহলে আমাদের এই যে 4টা প্রশ্ন যে ছিল, এখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে না। ভারতীয় উপমহাদেশের প্রথম ব্যাকরণবিদ কে হবে? পানিনি। পানিনি। এরপর যদি বলা হয় যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা কে? মানুয়েল দাস সম্প্রসারণ। আশ্রম ভাষা। এবং বাংলা ভাষায় বা বাংলা হরফ ব্যবহার করেন কোন ব্যাকরণবিদ? নাথানিয়াল ব্রাসি হ্যালেট। এবং বাঙালি বললে রাজা রামমোহন রায়। গুড। সো এখন আসে যে আশ্রম ভাষা, তিনি 1734 সালে ঢাকার ভাওয়ালের এই অঞ্চলটাতে আসে। এটা কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। ঠিক আছে, গাজীপুর। তো এই যে ভাওয়ালের গড়, এই জিনিসটা আমাদের যে তোমার টারশিয়ারি যুগ, তারপর প্লাইস্টোসিন কাল এবং সাম্প্রতিক কালের যে প্লাবন সমভূমি, তার মধ্যে কোনটার মধ্যে পড়বে? প্লাইস্টোসিন কালের। প্লাইস্টোসিন। তোকে রিলেট করতে পারতেছো যে আমি কোন জিনিসটা বলতেছি? প্লাইস্টোসিন। হ্যাঁ। আচ্ছা। তো এই ইনফরমেশনটা মনে রাখবে। এবং 43 সালে তিনি পর্তুগালের লিসবন থেকে এই বইটা রচনা করেন, যে বইটার নাম ছিল ভোকাবুলারিও এম ইডিওমা ইডিওমা বেঙ্গালি পর্তুগিজ পর্তুগিজ। ঠিক আছে, এই ছিল বইটার নাম। আর তখন অব্দি বাংলা হরফ আবিষ্কৃত হয়নি, দ্যাটস তিনি সেটা ব্যবহার করতে পারেননি। এই বইটা কোন ভাষায় লিখিত? এটা হচ্ছে পর্তুগিজ ভাষায় লিখিত। এবং এখানে কোন হরফ ব্যবহার করেন? হরফ হচ্ছে গিয়ে তোমার রোমান হরফ। এরপর চলে আসুন ন্যাথানিয়েল ব্রাসি হ্যালহেডের কথা। তিনি হচ্ছে ইংরেজি ভাষায় প্রথম ব্যাকরণ বইটা লিখেন, এবং বইটার নাম কি ছিল? এ গ্রামার অফ বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা লিখছে কত সালে? 1778 সালে, 1778। তো এই সালটা ইম্পর্টেন্ট, এটা আসে পরীক্ষায়। ওকে। এখন আবার পরীক্ষা আসলে ভুলে যাবে না কেউ যে ভাইয়া নাথানিয়েল ব্রাসি হ্যালহেড আসছে 1778, এটা পারি নাই। এবার আসো, তিনি কিন্তু বাংলা হরফ ব্যবহার করছেন, এবং এই বাংলা হরফ আবিষ্কারক কে? সেটা হচ্ছে চার্লস উইকিন্স। চার্লস উইকিন্স। বাংলা হরফ আবিষ্কারক কে? চার্লস উইকিন্স। বাংলা হরফ প্রথম খোদাই করেন কে বলো? পঞ্চানন কর্মকার। পঞ্চানন কর্মকার। গুড, সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার। আচ্ছা, ওকে। তারপর দেখো আরেকটা বই এই বইটার সাথে সিমিলার, তো গুলাই ফেলবা না, দ্যাটস এ দেওয়া যে উইলিয়াম কেরি, তিনিও একটা ব্যাকরণের বই লিখছে, যে বইটা হচ্ছে গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। তো কেরির যেটা, সেটা মনে রাখার কৌশল হচ্ছে শেষে একটা আই আছে, কেরি তো লাস্টে কেরি আই এবং বাঙালি আই। কিন্তু নাথানিয়েল ব্রাসের হ্যালহেডেরটার সাথে কোনো আই ছিল না, শুধু বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তো এই যে ডিফারেন্সিয়েশনের জায়গাটা, এটা দিয়ে মনে রাখবা। এখন চলে আসো যে শব্দ গঠন। শব্দ গঠন মূলত তোমার কিভাবে হয়, যে আমরা শব্দ দেখি, এই যে তোমার ত্রিনয়ন, তারপরে বেহেড বা উক্তি, এই শব্দগুলো এক একটা দেখবে এক একটা ব্যাকরণগত মানে জায়গা থেকে উদ্ভব হয়েছে বা গঠিত হয়েছে। যেমন ত্রিনয়ন শব্দটা, এটা গঠিত হয়েছে সমাসের মাধ্যমে। এখন সমাসের মাধ্যমে বুঝবো কিভাবে? মনে রাখবা, সমাসে গঠিত যে সকল শব্দগুলো আছে, সেই শব্দগুলোর দুইটা পার্ট থাকে। প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুইটারই কিন্তু অর্থ থাকে। মানে প্রথম পার্টেরও অর্থ পাবা, দ্বিতীয় পার্টেরও অর্থ পাবা। যেমন ত্রিনয়ন, এখানে একটা পার্ট হচ্ছে ত্রি, আর একটা পার্ট হচ্ছে নয়ন। তার মানে ত্রি শব্দের অর্থ হচ্ছে তিন, নয়ন শব্দের অর্থ হচ্ছে চোখ। ঠিক আছে, তার মানে দুইটারই আলাদা আলাদা অর্থ আছে। দ্যাটস ওয়াই ত্রিনয়ন হচ্ছে কি যোগে গঠিত শব্দ? সমাস যোগে গঠিত শব্দ। এবং বেহেড, এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। উপসর্গের ক্ষেত্রে হচ্ছে প্রথমটার কোনো অর্থ নাই, পরেরটার অর্থ আছে। প্রথম অংশটার অর্থ থাকবে না, পরের অংশটার থাকবে। যেমন বেহেডকে বাংলা পাই হচ্ছে বে এবং হেড। সো বের কোনো অর্থ নাই, কিন্তু হেডের অর্থ আছে আবার। এই জন্যই বেহেড শব্দটা উপসর্গ যোগে গঠিত শব্দ। আর প্রত্যয় হচ্ছে উপসর্গের ঠিক উল্টো। প্রত্যয় হচ্ছে তোমার প্রথমটার অর্থ থাকবে, দ্বিতীয়টার কোনো অর্থ থাকবে না। যেমন দেখো উক্তি। উক্তি শব্দটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে বচ যোগ কয়তাক্ত রস্বীকার। সো এই বচ মানে হচ্ছে বলা, কিন্তু এটার কোনো অর্থ নাই। তার মানে প্রথমটা অর্থ আছে, দ্বিতীয়টা অর্থ নাই। দ্যাটস এটা হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ। এবং বাদ বাকি সবই হচ্ছে সন্ধি যোগে গঠিত শব্দ। সো এই যে তিনটা জায়গায় একটু মনে রাখবা, এটা ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন। বেহেড কি যোগে গঠিত শব্দ? উপসর্গ যোগে গঠিত শব্দ। ত্রিনয়ন কি যোগে গঠিত শব্দ? সমাস যোগে গঠিত শব্দ। উক্তি, এটা হচ্ছে প্রত্যয় যোগে গঠিত শব্দ। তো আমরা যদি দেখি, এখানে কিছু ইম্পর্টেন্ট এক্সাম্পল আছে, সবগুলো আমরা পড়বো না, কয়েকটা পড়বো। যেমন কারক শব্দটা, এটাকে বাংলা পাই হচ্ছে ক্রি যোগ নক। আবার বলতেছি ক্রি যোগ নক। এটার আরেকটা আছে যে ক্রি যোগ অক, সেটাও হয়, বাট ম্যাক্সিমাম টাইম অপশনে নকটাই থাকে, তাই তোমরা এইটাই মনে রাখবা। আর এটা পরীক্ষায় প্রচুর আসে, যে কারককে ভাঙলে কি পাওয়া যায়?
ক্রি যোগ নক, তাহলে এটা কি যোগে গঠিত শব্দ বলো? প্রত্যয়। কৃত প্রত্যয়। প্রত্যয় যোগ গঠিত শব্দ, এবং এটা কি প্রত্যয়? এটা হচ্ছে কৃত প্রত্যয়, কারণ দেখো এই যে ধাতু চিহ্নটা আছে, কারণ অবশ্যই এটা কৃত প্রত্যয়। এরপর দেখো বিভক্তি, এটা ইম্পর্টেন্ট। এটা হচ্ছে বি ভজ কয়তাক্ত রস্বীকার। এই যে বি অংশটা, ভজ অংশটা কয়তাক্ত রস্বীকার, এটা একই সাথে তোমার এই যে তোমার উপসর্গ এবং প্রত্যয় দুইটাকে কানেক্ট করে। কিন্তু আমরা দেখবো যেহেতু এখানে একটা ধাতু চিহ্ন আছে, তাই এটাকে আমরা প্রত্যয় হিসেবেই নিব। এটাও কি যোগে গঠিত শব্দ? প্রত্যয় যোগে গঠিত শব্দ এবং কৃত প্রত্যয়। বলতে পারো যে ভাই কিভাবে বলা যায় যে এটা মানে উপসর্গ যোগে গঠিত শব্দ? কারণ এই যে দেখো এখানে একটা এই যে বি শব্দটা উপসর্গ একটা আছে, তো এই অংশটা নিলে প্রথমের এই পার্টটুকু বি আর ভজকে নিলে সেটা উপসর্গে পড়ে যায়, ভজ আর কয়তাক্তকে নিলে সেটা আবার প্রত্যয় পড়ে যায়। তো দ্যাটস ওয়াই এটা একই সাথে দুইটা যোগে গঠিত শব্দ। কিন্তু মানে মেইনলি যদি পরীক্ষা আসে তাহলে প্রত্যয় দিবা, ঠিক আছে? সমাস হচ্ছে সমযোগ অস যোগ অ, তারপর সন্ধি হচ্ছে সমযোগ ধি। ওকে, সন্ধি কি? সমযোগ ধি। এরপরে সংখ্যা বচন, এটা ইম্পর্টেন্ট, বচ যোগ অনট, বচ যোগ অনট, তাহলে এটা কি যোগে গঠিত শব্দ? প্রত্যয় যোগে গঠিত শব্দ। আর উপসর্গ নিজে কি যোগে গঠিত শব্দ? এটাও আসে পরীক্ষায়। উপসর্গের ক্ষেত্রে দেখো উপ এবং স্বর্গ, উপর কোনো অর্থ আছে নাই, কিন্তু স্বর্গের অর্থ আছে, তার মানে প্রথমটার অর্থ নাই, পরেরটার অর্থ আছে, তার মানে এটা হচ্ছে উপসর্গ যোগে গঠিত শব্দ। ভাইয়া সন্ধিটাও কি উপসর্গ? সন্ধি, হ্যাঁ, সন্ধি উপসর্গ যোগে গঠিত শব্দ। প্রথমটার, না না, সেটা তো প্রথমটার অর্থ সন্ধি তো আছে, সন্ধি পরেরটা অর্থ যোগ নাই। শব্দ। সন্ধিটা হচ্ছে তোমার প্রথমটা অর্থ আছে সম, পরেরটা অর্থ নাই, এই জন্য সেটা পড়ে যাবে কিসে? সেটা প্রত্যয় পড়ে যাবে। আর উপসর্গের দেখো প্রথমটার নাই, পরেরটার আছে, তাই এটা উপসর্গ। বুঝে গেছে? মানে উপসর্গের তো নিজস্ব কোনো অর্থ নাই, তাই না? এটা তোমরা পড়ছো না যে উপসর্গ অর্থ দ্যোতকতা, বাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে, একটা কনসেপ্ট ছিল, পড়ছিলা? হ্যাঁ। হ্যাঁ, তো সেইখানে, আর এটা তো অবশ্যই জানো যে উপসর্গ কোথায় মানে যুক্ত হয়? পূর্বে, শব্দ পূর্বে পূর্বে, নাকি পরে? শুরুতে, পূর্বে। পূর্বে। শুরুতে, মানে পূর্বে বসে। দ্যাটস পূর্বেরটার অর্থ থাকবে না, তখনই সেটা উপসর্গ হবে, মানে উপসর্গ যোগে গঠিত শব্দ হবে, কিন্তু সমদিকটা তো হয় না। আচ্ছা, প্রকৃতি, প্রযোগকৃতি, তারপরে প্রত্যয়। প্রকৃতিও তোমার উপসর্গ যোগে গঠিত শব্দ, প্রত্যয়, এগুলো ইম্পর্টেন্ট না, ব্যাকরণটা ইম্পর্টেন্ট। হচ্ছে বি আর ক্রি অন, এটা অবশ্যই কৃত প্রত্যয় যোগে গঠিত শব্দ, বাট এটা একই সাথে তোমার উপসর্গ গঠিত শব্দ, কারণ বি আর এই যে উপসর্গ আছে, দ্যাটস ওয়াই। আচ্ছা, তো এই কয়েকটা একটু মনে রাখলে হবে। এখন চলে আসো বাংলা লিপিতে। বাংলা লিপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরেষ্ঠী লিপি। সরি, ভারতীয় লিপি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রাহ্মী লিপি আর একটা হচ্ছে খরেষ্ঠী লিপি। আমাদের যে বাংলা ভাষা, বাংলা ভাষা হচ্ছে ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্যটা হচ্ছে তোমার সেটা, আমরা এই যে বাম পাশ থেকে লেখা শুরু করে আমরা লিখতে 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 গিয়ে লাইনের শেষ পয়েন্টে গিয়ে সেটা ডানে শেষ করি, এরপরে আবার বাম থেকে শুরু করে নিচের লাইনে ডানে গিয়ে শেষ করি, আবার বাম থেকে শুরু করে ডানে গিয়ে শেষ করি। তখন এই যে বাম থেকে ডান, এটা হচ্ছে ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য, যেমন বাংলা ভাষা এবং হিন্দি ভাষা, ঠিক আছে? কিন্তু খরেষ্ঠী লিপিটা হচ্ছে ঠিক উল্টো, এটা হচ্ছে ডান দিক থেকে শুরু হয়ে গিয়ে বামে শেষ হবে। আবার বলতেছি ডান থেকে শুরু হয়ে বামে শেষ হবে। তো এরকম ভাষা কোথায় আছে? এই যে তোমরা কোরআন শরীফ যখন পড়ো না, কোরআন শরীফে দেখবা যে ডান থেকে শুরু করে বামে যাইতে হয়, তার মানে সেটা হচ্ছে গিয়ে খরেষ্ঠী লিপিতে লেখা, ডান থেকে বাম। তো এই যে ডিফারেন্সটা মনে রাখবা, আরবি এবং উর্দু, এই দুই ধরনের লিপি। তো মনে থাকবে? বলো তো, হ্যাঁ, ভাইয়া ইনশাআল্লাহ। বলো তো ব্রাহ্মী লিপির শাখা কয়টি? তিনটি। তিনটি। আমার পরে ডিটেলসে পড়বো যে কি কি আছে, ঠিক আছে? এখন জাস্ট একটু জিজ্ঞেস করলাম। এখন আসলে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। তো ভাইয়া বাংলা আমার একটা কোশ্চেন ছিল। বলো। আপনি বললেন যে বাংলা হরফ এটার আবিষ্কার করেছে উইলিয়াম কেরি, নাকি বললেন ওটা? উইলিয়াম চার্লস উইকিন্স বলছি, বাংলা হরফ সর্বপ্রথম আবিষ্কার করেছেন আবিষ্কারক। হরফ আর লিপি একই না? হ্যাঁ, তাহলে তো আমাদের আগে থেকেই বাংলা লিপি ছিল, ব্রাহ্মী লিপি এগুলো তো বাংলা লিপি ছিল, অশোকের সময় থেকে পাওয়া যায়। তাহলে তো উনি তো 1700 সালের দিকে ছিল, তাহলে উনি কিভাবে প্রথম হলো? ব্রাহ্মী লিপি আগে ছিল, বাংলা তোমাকে কে বলছে আগে ছিল? বাংলা প্রথম ব্রাহ্মী থেকে লিপি, ছিল। বাংলা তো আগে থেকে ছিল না, বাংলা তো হরফ বা লিপি আগে থেকে চর্যাপদ, ছিল না। চর্যাপদ বাংলা ভাষায়, আদি আদি বাংলা ভাষায় চর্যাপদ। হ্যাঁ, ওটা আধুনিক বাংলা হরফ।
আমি বলি ব্রাহ্মী লিপি খরষ্টি লিপি এটা হচ্ছে ধরো একটা মানে লিপির বৈশিষ্ট্য, বাট বাংলা ভাষার যে লিপিগুলো আমরা যে বর্ণগুলো দেখতেছি বা লিপিগুলো দেখতেছি এগুলো তো পরে আবিষ্কৃত হয়েছে। ব্রাহ্মী লিপি থেকে যে আবিষ্কৃত আগে হয়েছে দেখে যে বাংলার হরফগুলো আগে থেকে ছিল এরকম তো না। বাংলা হরফগুলো বৈশিষ্ট্যটা ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্যের সাথে মিলে। ঠিক আছে, ওকে। বা যদি সহজভাবে বলি যে ব্রাহ্মী লিপি হচ্ছে দাদা আর বাংলা হচ্ছে গিয়ে ধরো তার মানে ছেলে বাবা। তো দাদা আগে ছিল বলে যে বাপু আগে ছিল এটা তো কোনো মানে হয় না। কথা বুঝছো? এখন ধরো আজকে নতুন একটা ভাষা পাওয়া গেছে, সাপোজ তুমি আমি মিলে একটা নতুন আরেকটা ভাষা আবিষ্কার করলাম, পরবর্তীতে ওইটা দেখা গেল যে এই সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, তাহলে সেটাও ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে বা ওইটার সাথে ওই ওই বৈশিষ্ট্যের সাথে মিলে যেতে পারে। বাট দ্যাট ডাজন্ট মিন যে এই ভাষা এটা আগে থেকেই ছিল। আর ভাষা অ্যাকচুয়ালি ধরো আগে থেকেই থাকে, বাট একটা হচ্ছে যে অফিসিয়ালি লিখিত ফরম্যাটে এটাকে রূপদান করা আর আহ, এমনিতে তোমার মুখে বলা এটার ভিতরে পার্থক্য আছে। তুমি মুখে যে কোনো কথা বলতে পারো, বাট লিখিত ফরম্যাটে না থাকলে সেটার কোনো ভ্যালু নাই। কথা বুঝছো? তো সর্বপ্রথম যে আবিষ্কার করছে ধরো সেটা চার্লস উইকেন্স। ওকে, এবং এটা 1700 সালের এই দিকেই। তোমার কি কনফিউশন গেছে নাকি এখনো কনফিউশন আছে? একটু কনফিউশন আছে এখনো। আচ্ছা, তাহলে এটা নিয়ে চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করতে পারো, আরো বেটার অ্যান্সার পেয়ে যাবা। যে আচ্ছা, বাংলা ঠিক আছে। লিপি আগে আবিষ্কৃত হয়েছে, তাহলে বাংলা হরফ কেন পরে আসছে? ওকে, এভাবে লিখা তাহলে চলে আসবে। ওকে, এখন আসো যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটা। তো চারটার ভিতরে কি কি আছে? সর্বপ্রথম আসবে হচ্ছে গিয়ে ধ্বনি, এরপর তোমার শব্দ, তারপরে হচ্ছে বাক্য, এবং পরে অর্থ। তো এই যে ধ্বনি, তারপর শব্দ, বাক্য এবং অর্থ। ঠিক আছে, ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। আর আরেকটা আছে যেটা হচ্ছে একটু ব্যতিক্রম, এক্সেপশনাল, দ্যাট ইজ কল্ড অভিধান তত্ত্ব বা লেক্সিকোগ্রাফি। তো আমরা এটাকে স্কিপ করব আপাতত, বাট এটা পরীক্ষায় আসে। যেগুলো তোমরা স্কিপ করবা জাহাঙ্গীরনগর থেকে, ওই জায়গা থেকে কোশ্চেন আরো বেশি দেয়। তো দেখো ধ্বনি নিয়ে কেন আমাদের জানতে হবে, কেননা এটা হচ্ছে একদম ইনিশিয়াল পর্যায়টা। যে সর্বপ্রথম যদি বলি যে যে কোনো শব্দ তো একটা উচ্চারিত রূপ আছে, যেটা একটা সাউন্ড আসে, তো সাউন্ডটা হচ্ছে ধ্বনি। আর সেটার যে তোমার লিখিত ফরম্যাটটা সেটাকে বলা হয় বর্ণ। তার মানে বর্ণ ধ্বনি একই জিনিস, একটা জাস্ট উচ্চারিত আর একটা জাস্ট লিখিত। আর এইটা দিয়ে যখন তুমি একটা শব্দ তৈরি করো তখন সেটা হয়ে যায় তোমার শব্দতত্ত্ব। তো ধ্বনিতত্ত্ব ইংরেজি হচ্ছে ফোনোলজি এবং শব্দতত্ত্ব ইংরেজি হচ্ছে মরফোলজি। আর এইটারই আরেকটা নাম আছে রূপতত্ত্ব। তো পরীক্ষা আসে যে শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। এরপরে তোমার এই শব্দ অনেকগুলা যুক্ত হয়ে একটা বাক্য তৈরি করে। এই বাক্যটাকে বলা হয় পদক্রম। কেননা আমরা জানি যে একটা শব্দ যখন একটা বাক্যে ব্যবহৃত হয় তখন আর সেটা শব্দ থাকে না, সেটাকে পদ বলতে হয়। রাইট? তো এই যে বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, এবং এইটাকে ইংরেজিতে বলা হয় সিনট্যাক্স। আর যখন তুমি একটা বাক্য পূর্ণাঙ্গ বাক্য বলছো, তার মানে সেটা তো অবশ্যই একটা সেন্স কনভে করবে। তো যেহেতু এটা এখানে একটা সেন্স আসতেছে, একটা মিনিং আসতেছে, সেই মিনিংটার জন্য এটাকে বলা হয় অর্থ বা অর্থতত্ত্ব। তো এই যে অর্থতত্ত্ব, এটা ইংরেজি হচ্ছে সিমেন্টিক্স। তার মানে ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, বাক্য থেকে অর্থ। তো এই যে ফোনোলজি, মরফোলজি, সিনট্যাক্স এবং সিমেন্টিক্স, এই চারটা জিনিস মনে রাখবা। আর আরেকটা হচ্ছে তোমার এক্সেপশন, সেটা হচ্ছে অভিধান তত্ত্ব বা লেক্সিকোগ্রাফি। তো তোমাদেরকে যদি কোশ্চেন দেয় তাহলে হচ্ছে ধরো এই যে মানে বলবে যে কোনটার ভিতরে কি কি টপিক আছে, এটা একটা, অথবা তোমার এই যে নামগুলা থেকে ডিরেক্ট কোশ্চেন করতে পারে যে বাক্যতত্ত্বের অপর নাম কি বা ইংরেজি কি, বা তোমার শব্দতত্ত্বের অপর নাম কি, ইংরেজি কি। তো যদি তোমাদেরকে ধরো ইডিয়মস ওয়াইজ কোশ্চেন মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন হিসেবে দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, এটা হচ্ছে দেখো যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, এটাকে ধরো এইভাবে কোশ্চেন দিতে পারে যে দ্য স্ট্রাকচার বা দ্য সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ ওয়ার্ড বিল্ডিং বা ওয়ার্ড ফরমেশন, দ্যাট ইজ কল্ড মরফোলজি। আবার ধরো বলবে দ্য সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ সেন্টেন্স বিল্ডিং, তাহলে সেটার উত্তর হবে সিনট্যাক্স। বা ধরো দ্য সিস্টেম দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য মিনিং, দ্যাট উইল বি কল্ড সিমেন্টিক্স। আর যদি এরকম তোমার ডিকশনারি রিলেটেড বা অভিধান বিষয়ক থাকে তখন সেটাকে বলা হবে লেক্সিকোগ্রাফি। বলো তো সর্বপ্রথম অভিধান লিখছে কে? জন স্যামুয়েলসন নাকি জানি। জন স্যামুয়েলসন। তো এটা দেখবা যে আমি যে লিটারেচার একটা শীট দাগিয়ে দিছি, ওই লিটারেচার শীটে এই জিনিসগুলো আছে যে প্রথম অভিধান তত্ত্বকে। বাংলায় তো রামচন্দ্র বিদ্যাবাগীশ করছিল না?
অভিধান বাংলার যেটা। বাংলা অভিধানের কোনো গুরুত্ব আছে নাকি? বাংলা অভিধান আসবে না পরীক্ষায়? ইংলিশটা মনে রাখবা, জন স্যামুয়েলসন। বাংলার ক্ষেত্রে সনেটেরটা ইম্পর্টেন্ট, বাংলা সনেটের আবিষ্কারককে বলো। মাইকেল মধুসূদন দত্ত। দত্ত। সেটা হচ্ছে মাইকেল মধুদাদু। আর ইংরেজি সনেট, সেটাকে বলো। পেত্রাক। হ্যাঁ, সেটা হচ্ছে পেত্রাক। So, এখন দেখো, এই যে ধ্বনিতত্ত্ব বলতেছিলাম আমরা, ধ্বনিতত্ত্বের ভিতরে কি কি টপিক আলোচিত হয়? সেটা হচ্ছে তোমার বর্ণবিন্যাস, অক্ষর বিন্যাস, তারপরে সন্ধি এবং নত্য সত্য বিধান। তো এই কয়েকটা জাস্ট মনে রাখবা। সন্ধি কেন ধ্বনিতত্ত্বের? সন্ধি শব্দের অর্থই তো হচ্ছে ধ্বনির মিলন। তখন এমনিতেই বোঝা যাচ্ছে যে ধ্বনির মিলন ধ্বনিতত্ত্ব। আর নত্য সত্য বিধান এগুলোতে স্পেসিফিক বর্ণ নিয়ে কাজ করে, মূর্ধন্য এবং মূর্ধন্যস্ব, দ্যাটস এটা অবশ্যই ধ্বনিতত্ত্বের ভিতরেই পড়বে। বর্ণ নিয়ে কাজ করতেছে তাই। অক্ষরও কি? অক্ষরও তোমার এরকম বর্ণ ধ্বনিতত্ত্বের ভিতরে আলোচিত বিষয়। এখন চলে আসো যে শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। এটার মধ্যে দেখো যোজক, বচন, লিঙ্গ, উপসর্গ, অনুসর্গ, এগুলা সবই কিন্তু শব্দের সাথে কানেক্টেড হয়, দ্যাটস ওয়াই। তারপর পদ এবং পদ নির্মাণ প্রক্রিয়া, প্রকৃতি প্রত্যয়, দ্বিরুক্ত শব্দ, সমাস, বিভক্তি, ক্রিয়ার কাল, সবই হচ্ছে তোমার এই শব্দতত্ত্ব বা রূপতত্ত্বে আলোচিত বিষয়। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট, এবং ওইখান থেকে যে কয়টা মার্ক করছি ওইগুলো ইম্পর্টেন্ট। আর বাক্যতত্ত্বের ভিতরে তোমার আছে হচ্ছে যেমন যুতি বা ছেদ চিহ্ন, তারপরে প্রবাদ প্রবচন, এরপরে উক্তি, পদ পরিবর্তন। তো শুধু এই কয়েকটা জাস্ট মনে রাখবা তাহলে হবে। বাচ্য এবং কারক, এটাও বাক্যতত্ত্বের বিষয়। এখন ধরো তোমাদেরকে যদি কোশ্চেন করি যে বাংলা ছেদ বা বিরাম চিহ্ন, এই যে এই জায়গাটা থেকে কিভাবে কিভাবে কোশ্চেন আসতে পারে, এটার ইতিহাসটা সম্পর্কে জানো তো অবশ্যই। যেহেতু ইতিহাস থেকেও আসতে পারে, এট এ টাইম এই যে বিরাম চিহ্নগুলো আছে এগুলো সময় থেকেও আসতে পারে। যে কখন তোমার কি বলা হয় থামতে প্রয়োজন হয় না, কখন 1 সেকেন্ড থামবা, কখন এক বলার সময় পর্যন্ত, কখন এক বলার দ্বিগুণ পর্যন্ত থামবা। তো এই যে সময়টা, এটা ইম্পর্টেন্ট, এটা পড়বা। এবং ইতিহাসের ক্ষেত্রে যদি বলি, বিরাম চিহ্নের জনককে বলো তো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আচ্ছা, তার যে বইটা, সে বইটার নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি, এই বইতে তিনি সর্বপ্রথম এই বাংলা ব্যাকরণের ক্ষেত্রে বা বাংলা জ্যোতি বা বিরাম চিহ্নের ব্যবহারটা করেন। এটাকে কিন্তু কোনো বইতে এরকম দাড়ি, কমা, কোলন এগুলো ব্যবহার হইতো না। কত সালে? 1847 মেবি। এরপর চলে আসো অর্থতত্ত্ব। অর্থতত্ত্বটা খুবই লেস ইম্পর্টেন্ট, সো দরকার নেই, আমরা বাদ দিতে পারি। এখানে প্রত্যেকটা শব্দের সাথে দেখো অর্থ আছে, সমার্থক, বিপরীতার্থক, মুখ্যার্থ, গৌণার্থ। মুখ্যার্থ এবং গৌণার্থ জিনিসটা একটু বোঝো। মুখ্যার্থ মানে হচ্ছে যেখানে মূল শব্দ যেটা সেটাকেই মিন করবে। যেমন দেখো, আমি বীজগণিতের সূত্র পড়ি, এখানে সূত্র বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? সূত্র বলতে বোঝায় হচ্ছে এইটা। ঠিক আছে, এটা কি হবে? a² + 2ab + b², তার মানে এই সূত্রকে বোঝানো হয়েছে। আবার ধরো যে অর্ধচন্দ্র মানে কি বোঝানো হচ্ছে? অর্ধচন্দ্র মানে হচ্ছে এরকম একটা অর্ধেক চাঁদ। ওকে। আর গৌণ অর্থ হচ্ছে এখানে একটা ভিন্ন অর্থ প্রকাশ পাবে। যেমন আমি তুমি একই সূত্রে গাঁথা, তাহলে এই সূত্র কি এই বীজগণিতের সূত্র? বলো তো। কখনোই। না, এটা এখানে অন্য একটা কিছু মিন করতেছে। আবার এই যে দেখো অর্ধচন্দ্র বললাম, এটার মেইন অর্থ তো অর্ধেক চন্দ্র, কিন্তু এটার যে গৌণ অর্থ সেটা হচ্ছে গলা ধাক্কা। সেটা বাগধারা টপিক হিসেবে আসে পরীক্ষায়, মনে থাকে যেন। অর্ধচন্দ্র মানে কি? গলা ধাক্কা। কেন? যখন তুমি গলা ধাক্কা দিবা তখন হাতের শেপটা দেখো অনেকটা এই যে অর্ধচন্দ্র আকৃতির হয়ে যায়, এরকম, দ্যাটস ওয়াই। এবার চলে আসো আরেকটা খুবই খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট, দ্যাট ইজ আবিধানিক শব্দক্রম। এটা থেকে যেহেতু 1 মার্ক আসে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নর্মালি আমাদের ইংলিশ যে ডিকশনারি, সেটা অনেকটা সিকোয়েন্সটা মেনটেন করে, সেখানে কোনো ঝামেলা নাই। এরপরে বি, বির পরে সি, এভাবে জেড পর্যন্ত সবগুলাই সিকোয়েন্স অনুযায়ী পাওয়া যায়। কিন্তু বাংলা অভিধানিক এটা কিন্তু এরকম না, আবিধানিক ক্রমটা এরকম না। বাংলাতে সাধারণত আমরা যেটা জানি যে স্বর, স্বরে, রস্বই, দীর্ঘ, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ক, খ, গ, ঘ, উ এভাবে করে চন্দ্রবিন্দু। হ্যাঁ, কিন্তু তোমার অভিধানিক যে ক্রমটা সেটা কিন্তু এরকম না। অভিধানে সর্বপ্রথম তুমি স্বরবর্ণগুলাকে পাবা এবং ঠিকঠাক পাবা, এখানে কোনো ঝামেলা নেই। এরপরে কিন্তু তুমি ব্যঞ্জন বর্ণের ক, খ পাবা না। এই স্বরবর্ণের পরেই পাবা হচ্ছে গিয়া কি? চিহ্ন। এবং তারপরে গিয়া হবে গিয়া তোমার ব্যঞ্জন বর্ণ। এবং এই যে ব্যঞ্জন বর্ণ, এই ব্যঞ্জন বর্ণের মধ্যেও কিন্তু ঘাপলা আছে। ব্যঞ্জন বর্ণের সিকোয়েন্সও কিন্তু ঠিকঠাক নাই। দেখো, ক এর পরে খ আসার কথা, কিন্তু ক এর পরেই চলে আসছে ক্ষিয়। ড এর পরে ঢ আসার কথা, ড এর পরে আসছে গিয়া ঢর র।
এখানে আবার ঢর, তারপর ত এর পরে আসার কথা থ, চলে আসছে খণ্ডত্ব, এবং অন্তঃস্থর পরে অন্তঃস্থ জ। সো এই যে কয়েকটা জায়গায় মার্ক করলাম, এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। তাহলে আমি যদি আবার একটু তোমাদেরকে রিভিউ করি, সেটা হচ্ছে যে শুরুতে স্বরবর্ণ, তারপরে চিহ্ন। চিহ্ন বলতে কোনগুলা? অনুস্বার, বিসর্গ, চন্দ্র, বিন্দু, এই চিহ্নগুলা। এরপরে ব্যঞ্জন বর্ণের শুরু ক দিয়ে শুরু হবে, কিন্তু ক এর পরেই খ না, ক এর পরেই ক্ষিয়। এরপরে গিয়ে তোমার এই যে তোমার ড, ঢর, ঢ, ঢর, তারপর ত খণ্ডত্ব এবং জ অন্তস্থ। এই কয়েকটা জায়গায় একটু তফাৎ আছে এখানে, তোমার সিকোয়েন্সটা এইভাবে আসে। তো এইটুক বুঝছো সবাই? বলো, এই সিকোয়েন্সটা কি হ্যাঁ। বুঝছো সবাই? বলো বাকিরা, যে নতুন যারা আছো। হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ফাইন। তাহলে আমাকে নতুন যে আছো সে হচ্ছে এই কোশ্চেনটা উত্তর দাও। তুমি যখন অভিধানে, ও এখন দেখা যাচ্ছে, দেখো তুমি যখন অভিধানে এই যে শব্দগুলো খুঁজবা, ধরো নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফল, সর্বপ্রথম কোনটাকে খুঁজে পাবা? নতুন যারা তারা একটু অ্যান্সার গুলো দিও। নারকেল, নাশপাতি, নাটাফল, নাইফল, কোনটাকে সর্বপ্রথম পাবা? প্রথমে নাইফল। গুড, প্রথমে হচ্ছে নাইফল, এরপরে নাটাফল। নাটাফল, তারপরে নারকেল। আর নারকেল, হ্যাঁ, তারপর নাশপাতি। নারকেল, নাশপাতি। গুড। আর এইখানে পরেরটার ক্ষেত্রে কোনটাকে সর্বপ্রথম পাবা? এগুলো হচ্ছে যুক্ত ব্যঞ্জন। ঘিও। প্রথমে ক্ষীয়টা, যুক্তক্ষটা। তারপরে তারপরে নয়ডয়। ম। নয় ড, তারপরে ন আর ম। নয় ম। তারপরে তালিবস্য, রফলা, রস্যকারটা আগে, তারপরে দীর্ঘকার। গুড। তার মানে দেখো, আমরা যদি একটু ভাঙি, এই যুক্ত ব্যঞ্জন আসলে সেটাকে ভেঙে পড়তে হবে। অর্থাৎ এই যে ক্ষীয়টাকে যদি ভাঙি, এটাকে পাবো হচ্ছে ক যোগ মূর্ধন্য ষ, এটা হচ্ছে ন যোগ ড, এটা হচ্ছে ন যোগ ম, এখানে এটা হচ্ছে স যোগ র যোগ রস্য, এটা হচ্ছে স যোগ র যোগ দীর্ঘ। তো আমরা যদি একটু ভেঙে দেখি যে ক এর শব্দটা সর্বপ্রথম পাবো, তার মানে ক্ষীয় 1 নম্বরে। এরপরে নয়ের সাথে ড আছে, নয়ের সাথে ম আছে, তাহলে ড এরটা আগে পাবো 2 নম্বর, ম এরটা পরে পাবো 3 নম্বর। আর এখানে স্বরও তো সেম, তাহলে হ্রস্ব আগে পাবো, দীর্ঘ পরে পাবো, তাই 4 5। সো এই হচ্ছে কি আমাদের সিকোয়েন্স। সবাই বুঝছো? বলো, এটা যদি বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা উত্তর দাও দেখি। আগের যারা আছো তারা দিও না, কাইন্ডলি নতুন অ্যান্সার দিও। এখানে কোনটা উত্তর হবে? প্রথমে গাং। প্রথমে গাং, তারপরে গা। গাঙ্গা, তারপরে গাঙ্গো। গাঙ্গো, এরপর পাওয়া। তাহলে উত্তর কোনটা বলো? এই যে তিন তিন নাম্বারটা। নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে সঠিক উত্তর। কেননা আমরা যদি দেখি, আমরা ইলিমিনেশন মেথডে আগাই, গাঙ্গা, গাঙ্গোর আগে কি পাওয়াকে পাওয়া যাবে? বলো। কোনোভাবেই পাওয়া ওখানে যাবে কিছু না। নেই। কোনোভাবেই পাওয়া যাবে না, তার মানে এটা হইতেই পারে না। তারপরে গাং, গা, গাঙ্গোর মাঝখানে কি পাওয়া যাবে পাওয়াকে? বলো। না। পাওয়া পাওয়া যাবে না। হুম। এখানেও দেখো এই একই কাহিনী, গাং ঘি গাঙ্গ, এর মাঝখানে আবার পাওয়াকে পাওয়াকে পাওয়া পাইছে তারা। এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে সিকোয়েন্স অ্যাকচুয়ালি যে গাং, গা, গাঙ্গ, তারপরে পাওয়া, শেষে গিয়া পাওয়াকে পাওয়া যাবে। এখন বলতে পারো আমাদের যে সিকোয়েন্স ছিল সেটা মেনটেন করে কিনা। আমাদের এখানে কি ছিল? স্বরবর্ণ ছিল সর্বপ্রথম, তারপর ছিল হচ্ছে চিহ্ন, তারপর ছিল হচ্ছে ব্যঞ্জন। ব্যঞ্জন বর্ণের মধ্যে আমাদের কোন কোথায় কোথায় পরিবর্তন সেটা আমরা জানি। তো এখানে আমরা দেখি যে স্বরবর্ণ তো নাই, তার মানে চিহ্ন দিয়ে শুরু হবে। তাহলে এই যে চিহ্ন গাং, গা, গাঙ্গ, চিহ্ন অনুস্বার আগে, তারপরে বিসর্গ, চন্দ্রবিন্দু। তো এটা একে, এটা দুইতে। এরপরে উগাঙ্গ, এই যে গায়ের পরে কি যুক্ত হয়েছে? ব্যঞ্জন যুক্ত হয়েছে, তাই উগাঙ্গ, এটা 3। আর এরপরে গিয়া গ এর পরে প, এটা হচ্ছে 4। তাহলে এটাই সঠিক ক্রম। ঠিক আছে, এটা উত্তর করো দেখি।
4 নাম্বারটা হবে। নতুনরা বলো কোনটা হবে। চার নম্বরটাই হবে। আচ্ছা, প্রথমটা কেন না? স্যার প্রথমটা না কারণ হওয়ার ট পেছনে কারণ কি? তো স্যার দেখো, প্রথমে একটা শব্দ। এই যে ঘুটা আর এটা হচ্ছে ঘুটনি, এখানে চিহ্ন আছে, এখানেও চিহ্ন আছে, তাই আমরা জানি চিহ্নগুলো আগে আসবে, কোনো এখানে ডাউট নাই, কোনো প্রবলেম, সব ঠিক আছে। কিন্তু ঘুটা আগে না ঘুটনি আগে, এটা হচ্ছে কনফিউশনের জায়গা। তো মনে রাখবা, ও আ তাহলে তো গরস্বকার ঘুটা ট, হতো। গরস্কর ট একটা হচ্ছে গরস্কর ট আকার একটা। তো যখন তুমি শব্দ খুঁজে পাবা, সেখানে কি আকার উকার ছাড়াটা আগে পাবা, তারপরে সেখানে আকার উকার স গুলা পাবা। তো এটা হচ্ছে ছাড়াটা। তাহলে ঘুটাকে আগে দেওয়া উচিত ছিল, মানে ঘুটকে আগে দেওয়া উচিত ছিল, ঘুটাকে পরে দেওয়া উচিত ছিল, রাইট? এই জন্য এটা ভুল। কথা বুঝছো? ঘুট, ঘুটা এইভাবে আসার কথা হচ্ছে ছিল। তো এখানে তো ঘুঘুকেই আগে নিয়ে আসছে, তাহলে তো নো ওয়ে, আমাদের চিহ্ন আগে আসতে হবে, তো এটা বাদ। ঘুঘু, ঘুঙ্গুর, ঘুটা, ঘুটনি এখানে চিহ্নকে পরে নিয়ে গেছে, তাই এটাও বাদ। তো আমাদের দেখো, এখানে চিহ্ন আগে আসছে, পরে ঘুঘু ঘুঙ্গুর আছে, ঠিক আছে। এখন দেখি ঘুটনি, তাহলে ঘুট ট, ট এরটা আগে দিছে, হ্যাঁ ঠিক আছে, এক। এরপরে ঘুটা, শুরুতে ট আকার ছাড়া, আর পরে হচ্ছে গিয়ে আকার সহ, তাহলে এটা এক, এটা দুই। এরপরে ঘুঘু তিন, এরপরে হচ্ছে ঘুঙ্গুর, কেননা গ এর পরে ঘ, গ এর পরে উও, তাহলে ঘ আগে আসবে, এরপরে উ আসবে, দ্যাটস ওয়াই। তাহলে এটাই হচ্ছে সঠিক ক্রম। সবাই কি বুঝতে পারছো না এই আবিধানিক ক্রমটা? আমি এখানে আবেদনিক ক্রমের সবচেয়ে টাফেস্ট গুলাই দিছি, মানে টাফ যেগুলো সেগুলোই দিছি। দ্যাটস ওয়াই তোমরা যদি এখন একটু প্র্যাকটিস করো, ওই যে পরীক্ষায় যেগুলো আসছে সেগুলো এমনিতেই পারবা। মানে এখানে আমি একদম টাফ গুলাই দিছি, যেখানে একদম সবগুলা কনসেপ্ট ইমপ্লিমেন্ট করা হয়। বুঝা গেছে? এখন বলো, আমাদের লেকচার মানে এটা তো দুইটা পার্টে বিভক্ত, একটা পার্ট কমপ্লিট। এখন আমরা সেকেন্ড পার্টটা কমপ্লিট করবো, এটা হচ্ছে কি ভাষা নিয়ে। এতক্ষণ পর্যন্ত আমরা ব্যাকরণগত জিনিসটা নিয়ে আলোচনা, এখন আমরা ভাষা নিয়ে পড়বো। তো বলো, ভাষার মূল উপাদান কি? ধ্বনি। 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 আর এই যে ভাষার মূল উপাদান যে ধ্বনি, এটা মনে রাখবো হচ্ছে উপাদানেও ন আছে, ধ্বনিতেও ন আছে, ঠিক আছে। আর ভাষার মূল উপকরণ যদি বলে, তখন সেটা হবে কি? বাক্য। কারণ উপকরণেও ক আছে, বাক্যতেও ক আছে। মনে থাকবে এবার এই টেকনিকটা। হ্যাঁ, ইনশাল্লাহ। ক, ক, এই হচ্ছে টেকনিক। এরপর চলে আসো, যে এখান থেকে দেখো, তোমাদের বিউপিতে 1 মার্ক কাটছিল, রাইট? ব্রেইল ভাষা থেকে হ্যাঁ, কাটছিল তো এটা। হ্যাঁ আসলে ব্রেইল এটা অবশ্যই আসছিল। কোন ইউনিটের সেটা মনে নেই, সে তবে আসছে 100%। হ্যাঁ। তো দেখো, এই যে ভাষা, ভাষার ভিতরে একটা কনসেপ্ট যেটা হচ্ছে ডায়ালেক্ট। ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা। তো এই যে ডায়ালেক্ট মানে যে উপভাষা বা আঞ্চলিক ভাষা, এটা পারিভাষিক শব্দের কনসেপ্ট হিসেবে আসে পরীক্ষায় প্রচুর। পারিভাষিক শব্দ, পারিভাষিক শব্দ কেন বলা হয় বলো তো? যে সকল শব্দের সমার্থক শব্দ হয় না, সমার্থক শব্দ হয় না, সেগুলাকেই বলা হয় পারিভাষিক শব্দ। তার মানে ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা বা আঞ্চলিক ভাষা। একটা জিনিস মনে পড়ে, তোমাদেরকে যে বানান যখন পড়াইতেছিলাম, তখন বলছিলাম যে আসলে সমীচীনটাই আসবে, মনে আছে কি? কেউ ছিল ওই ক্লাসে? যে পরীক্ষা আসলে শুধু সমীচীনেরটাই আসবে বানানের মধ্যে। তোমাদের বিউপিতে সমীচীন আসছিল নাকি? হ্যাঁ আসছিল মনে হয়, অনেকগুলো ছিল তো, একটা একটা করে ছিল না মনে হয় এবার। দুইটা দুইটা করে হ্যাঁ, ছিল, হ্যাঁ, তার হ্যাঁ। মধ্যে সমীচীন শব্দটা। মানে সমীচীন দিয়ে আর কি ওইটার অ্যান্সারটা বের করা যায় ইজিলি, সেটাই বলতেছিলাম। মানে সমীচীন যে জানবে সে ওইটার অ্যান্সার এমনিতেই বুঝতে পারবে যে কোনটা হবে। হ্যাঁ, দুইটা অপশন থাকলে এরকমই হয়, একটা বুঝলে হ্যাঁ, হ্যাঁ, উত্তরটা বোঝা। একটা বুঝলে দুইটারটা অ্যান্সার বের করা যায়। ওই যে ইলিমিনেশন মেথডে আগেই হয়ে যায়। এখন দেখো, এই যে ব্রেইল ভাষা, এই জিনিসটা কি? ব্রেইল ভাষা হচ্ছে যারা দৃষ্টি প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে ব্রেইল ভাষাটা ইউজ করা হয়। আর ইশারা ভাষাটা কাদের জন্য? যারা হচ্ছে তোমার বাক প্রতিবন্ধী, তাদের জন্য ইশারা, কানেই শুনে না, তাহলে তুমি ভাষা বলে লাভ আছে? এই জন্য তাকে ইশারায় বোঝাতে হবে। দ্যাটস ওয়াই সেটা হচ্ছে বাক প্রতিবন্ধীদের জন্য। আর দৃষ্টি প্রতিবন্ধী হলে তাদের জন্য ব্রেইল ভাষা। আর চর্যাপদ কি ছিল? চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন। চর্যাপদ সম্পর্কে একটু কিছু কোশ্চেন করবো নাকি তোমাদের? হুম, দেখি কে কেমন পারো। চর্যাপদের প্রবাদ কতটি? 6টি। প্রবাদ পাওয়া গেছে কয়টি? 6টি।
চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কোন আমলে? পাল শাসন আমলে, না রচিত হয় sorry। পাল আমলে। এবং কোন মাত্রা ব্যবহার করা হয়? সান্ধ্য ভাষা। অক- না না, অক্ষর বৃত্ত মাত্রা, সান্ধ্য ভাষা মাত্রাবৃত্ত বলবা। মাত্রাবৃত্ত। মাত্রাবৃত্ত অথবা আলো আধারী ভাষা বা সান্ধ্য ভাষা, দুইটা বললেই নিতে রাজি আছি, কিন্তু অক্ষরবৃত্ত কিভাবে বলো? না না, মাত্রাবৃত্ত। হ্যাঁ, মাত্রাবৃত্ত। আর ওইদিকে হচ্ছে সান্ধ্য ভাষা, মানে হচ্ছে আলো আধারী ভাষা, কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, এটাই হচ্ছে আলো আধারী ভাষা, ঠিক আছে? ওকে। তারপর তোমার চর্যাপদ আবিষ্কৃত হয়েছে কত সালে? 1906 সালে। 1907 সালে। 1907 সালে। এবং প্রকাশ করা হয়েছে সাড়ে কত সালে? 16 সালে। এবং এটা আবিষ্কার করা হয়েছে কোত্থেকে? নেপালের রাজদরবার থেকে। কে আবিষ্কার করছে? হরপ্রসাদ শাস্ত্রী। সবচেয়ে বেশি পদ রচনা করছে কে? লুই পা হ্যাঁ, লুই কানুপা। পা না কানুপা কানুপা। 13টা পদ রচনা করেন। এবং লুইপাকে কি বলা হয় চর্যাপদের? আদিকবি। আদি কবি বলা হয়, আলু দিয়ে মনে রাখবা। তারপর হচ্ছে তোমার এই যে প্রাচীন কবিকে, সরহপা নাকি? সবর তারপরে সবরপা। মহিলা কবিকে, তার কুকুরিপা। কুক্কুরিপা। এবং বাঙালি হিসেবে নিজেকে পরিচয় দেন কে? হুসুকুপা। তারপরে এটার টিকা ব্যাখ্যাকারক কে? মহামহিম কি জানি একটা নাম আছে না? মুনি দত্ত। ঠিক আছে। আচ্ছা, চর্যাপদের মধ্যে একজন নিজেকে ওই যে পেশায় তাঁতি ছিল, সেটাকে টেন্ডুলপা। ড্যান্ডন পা। হুম। টেন্ডুলকার। তারপরে তোমার এখানে এই যে কতগুলা পাওয়া গেছে কতগুলা পাওয়া যায় না, 46.5 কেন, কোনটা অর্ধেক পাওয়া গেছে, এই যে জায়গাগুলো, এগুলো সব ডিটেলস একটু পড়বা। তোমাদেরকে আমি লিটারেচারের যে ক্লাস নিয়েছি সেই ক্লাসে এই জিনিসগুলো আমার নিজের হ্যান্ড নোট থেকে শুরু করে মেইন বই দাগানো পুরো সবকিছু দেওয়া আছে গ্রুপে। বাংলা লিটারেচারের 2টা শিট, ওই 2টা শিট পড়লে মোর দেন এনাফ, 100% কমন পাবা। এখন চলে আসো বাংলা ভাষার অবস্থান। বাংলা ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলা ভাষার অবস্থান হচ্ছে ষষ্ঠ। ঠিক আছে। এবং বাংলাদেশ ছাড়া আরেকটি দেশ যার দ্বিতীয় রাষ্ট্রীয় ভাষা হচ্ছে বাংলা, সেটা হচ্ছে সিয়েরা লিওন। এটা কি কিভাবে মনে রাখবা যে সিয়েরা লিওন? বলো। আচ্ছা, পরীক্ষায় আসে এটার জন্য মনে রেখো, ঠিক আছে? ওকে, সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? বলো। সিয়েরা লিওনের রাজধানীর নাম কি? এটা হচ্ছে ফ্রি টাউন। ফ্রি টাউন। এই ফ্রি টাউন থেকে নাম আরেকটা জিনিসের নাম মনে পড়ছে, বলো তো সবচেয়ে বড় বইমেলা অনুষ্ঠিত হয় কোথায়? ফ্রাঙ্কফুর্ট। ফ্রাঙ্কফুর্ট কোথায় অবস্থিত? জার্মানি। 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 হ্যাঁ। এই যে দেখো, জার্মানি। এই সিয়েরালিওন হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি দেশ। কোথাকার? পশ্চিম আফ্রিকার একটা দেশ, এবং এটার রাজধানী হচ্ছে ফ্রি টাউন, এবং এটার মুদ্রা হচ্ছে লিওন। সেই 3টে ইনফরমেশন মনে রাখবা। এখন চলে আসো যে বাংলা ভাষার অবস্থানটা। বাংলা ভাষার অবস্থান, প্রথমে আমরা যদি বাঙালিদের কথা বলি, বাঙালি হচ্ছে সংকর জাতি, কারণ এখানে সবারই মিশ্রণ দেখা যায়। ঠিক আছে। এবং বাংলা ভাষার নিকটতম আত্মীয় হচ্ছে তোমার অহমিয়া এবং উড়িষ্যা। কেন অহমী এবং উড়িষ্যা একটু পরে আমরা দেখব, নিকটাত্মীয় বলা হচ্ছে কেন। এবং বাংলা আদিবাসীদের ভাষা কি ছিল? সেটা ছিল অস্ট্রিক ভাষা। সো এই যে জিনিসটা, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। তারপর চলে আসে যে বাংলা ভাষা ও সাহিত্য প্রত্যক্ষভাবে ঋণী কার কাছে? সেটা হচ্ছে অপভ্রংশের কাছে। এবং ব্রজবুলি ভাষা হচ্ছে যে ভাষার ভিতরে মিথিলা এবং বাংলা ভাষার একটা মিশ্রণ পাওয়া যায়, সেটাকে কি বলা হয়? ব্রজবুলি ভাষা বলা হয়। ঠিক আছে। যখন তোমার মিথিলা এবং বাংলা ভাষার মিশ্রণ হবে তখন সেটাকে বলবা ব্রজবুলি ভাষা। ওকে। এখন চলে আসো যে বাংলা ভাষার উৎপত্তিটা কিভাবে হয়েছে, যে আমরা বলছি নিকটাত্মীয় এটা বা ঋণী হচ্ছে এর কাছে। তো দেখো, বাংলা ভাষার যে বংশ, সেই বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয়। একদম ইনিশিয়াল লেভেলে বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় বংশ, যেটার 2টা শাখা, একটা হচ্ছে শতম এবং কেন্তুম। যদি কোশ্চেন আসে যে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখার অন্তর্ভুক্ত, তাহলে কি উত্তর হবে? শতম। শতমের অন্তর্ভুক্ত। ঠিক আছে। বাংলা শতমের অন্তর্ভুক্ত। আর যে কেন্তুমের কয়েকটা ভাগ আছে, আই গেস কেন্তুমের কয়েকটা ভাগ আছে, এই ভাগগুলো একটু পড়ো।
হুম। কিন্তু তুমি কয়েকটা ভাগ আছে, ভাগগুলো একটু পড়ো। কোনবার দেখছিলাম যেন আসছিল যেহেতু কোশ্চেনটা, সার্চ করলে চলে আসবে গুগলে। তো দেখো, শতমেরই একটা পার্ট হচ্ছে ভারতীয় আর্য, যেটার দুইটা ভাগে বিভক্ত, একটা সংস্কৃত আর একটা হচ্ছে তোমার প্রাকৃত। সংস্কৃত ভাষাটা ছিল যারা একটু সম্ভ্রান্ত শ্রেণী বা ব্রাহ্মণ, তাদের ভাষাটা। হ্যাঁ, অর্থাৎ যারা ধরো একটু ওই যে আভিজাত্য শ্রেণী, তাদের মুখের ভাষা হচ্ছে সংস্কৃত ভাষা। প্রাকৃততে ছিল হচ্ছে মূলত এই যে সাধারণ জনগণের মুখের ভাষা। ঠিক আছে, সাধারণ জনগণের মুখের ভাষা ছিল হচ্ছে প্রাকৃত। সো যেহেতু বাংলা ভাষা, তাহলে সেটা সংস্কৃত ভাষার অন্তর্ভুক্ত হবে না প্রাকৃতের অন্তর্ভুক্ত হবে? অবশ্যই প্রাকৃতর। এটার আবার দুইটা ভাগ, একটা হচ্ছে গৌড়ীয় আর একটা হচ্ছে মাগধী। এই দুইটাই মিলে মিশে হয়ে গেছে তোমার অপভ্রংশ। বাংলা ভাষার ভিতরে গৌড়ীয় মাগধী দুইটাই পাওয়া যায়। গৌড়ীয় বলেছে হচ্ছে ডিএমএস স্যার, আর মাগধী বলছে হচ্ছে কে, সুনীতি কুমার চট্টোপাধ্যায় মেবি। তো এই দুইটারই একটা মিশ্রণ যেহেতু লক্ষ্য করা যায়, সেহেতু এটাকে বলা হয়েছে যে অপভ্রংশ। এই অপভ্রংশ থেকে পরবর্তীতে বঙ্গকামরূপী, এবং এই বঙ্গকামরূপীর পেট থেকে দেখো তিনটা ভাষা উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে বাংলা, অসমিয়া আর একটা হচ্ছে উড়িষ্যা। তো যদি বলা হয় যে বাংলা ভাষার নিকটাত্মীয় আমাকে, তাহলে হবে গিয়ে অসমীয়া এবং উড়িষ্যা। বাংলা ভাষা তোমার ঋণী কার কাছে? ঋণী হচ্ছে গিয়ে এই যে অপভ্রংশের কাছে, এর কাছে গিয়ে ঋণী। আর যদি বলা যায় বাংলা ভাষার জননীকে, তাহলে হবে বঙ্গকামরূপী। জননী বা মা, বাংলা ভাষার জননী বা মাকে, সেটা হচ্ছে বঙ্গকামরূপী। এবং এই যে বঙ্গকামরূপীকে বাংলা ভাষার জননী বা মা বলছেন কে? হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ হচ্ছে তোমার এই যে বাংলা ভাষার উৎপত্তি নিয়ে বই লিখছে, সেই দুইটা বইয়ের নাম কি কি বলতে পারবা? লাল নীল দীপাবলি, আরেকটা আরেকটা জানি না। কত নদী সরোবর। ঠিক আছে, একটা হচ্ছে লাল নীল দীপাবলি আর একটা হচ্ছে কত নদী সরোবর। এই যে লাল নীল দীপাবলি এবং কত নদী সরোবর, এই দুইটা বই লেখক কে? হুমায়ুন আজাদ। আর আমাদের যে ডিএমএস স্যার বা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তার লিখিত বই হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত। সেইটা মনে রাখবা। এবং এই যে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের যে লিখিত বইটা, এই বইটা পরীক্ষায় প্রচুর আসে। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, পরীক্ষা আসলে পারবো না। দি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইয়ের লেখককে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কোনোভাবেই যেন বলা হয় এটা। ওকে, এখন চলে আসো বাংলা ভাষার রীতিতে। তো যে এতক্ষণ পর্যন্ত যতটুকু কন্টেন্ট পড়াইছি, এতটুকু তোমাদের মাথায় ঢুকছে পুরোটা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঢুকছে। গুড। কতজন আছো ক্লাসে? অল্প কয়েকজন আছো, বাকিরা ক্লাস থেকে ক্লাসে নাই কেন আজকে বুঝলাম না। আমি ক্লাস লেট শুরু করছি তাই? এনিওয়ে, নো প্রবলেম, রেকর্ড তো হয়তো করে নিবে। দেখো, বাংলা ভাষারীতি, ভাষারীতি হচ্ছে তোমার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপর তোমার রাজা রামমোহন এবং প্রমোদ চৌধুরী, এই তিনজনের কথা আসবে। কারণ আমরা জানি যে বাংলা ভাষারীতি দুই ধরনের, একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা, রাইট? তো সাধু ভাষা যেটা, সাধু ভাষার ক্ষেত্রে সাধু ভাষার জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি একই সাথে সাধু ভাষার জনক, একই সাথে বাংলা গদ্যের জনক, একই সাথে জ্যোতি বা ছেদ বা বিরাম চিহ্নের জনক। ঠিক আছে, বিরাম চিহ্নের জনক। তার লিখিত বইয়ের নাম হচ্ছে বেতাল পঞ্চবিংশতি, যে বইতে তিনি সর্বপ্রথম এই জ্যোতি চিহ্ন ব্যবহার করেন। আচ্ছা, এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন নামে সাইন করতেন বলো তো? সাইন করতেন কোন নামে? ঈশ্বরচন্দ্র শর্মা নামে। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র শর্মা। এরপর দেখো, এই যে সাধু ভাষা পরিভাষাটি সর্বপ্রথম ব্যবহার করেন কে? সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। কোথায়? গৌড়ীয় ব্যাকরণে। সাধু ভাষাটা, মানে সাধু ভাষা এই পরিভাষাটা সর্বপ্রথম তিনি ব্যবহার করেন। আর চলিত ভাষার জনক যদি বলা হয়, তাহলে সেটা হবে কে? প্রমোদ চৌধুরী। তিনি চলিত রীতির প্রবর্তক। এই চলিত রীতির যেটা, এইটা নিয়ে সর্বপ্রথম যে পত্রিকা কাজ করে সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা। কেননা এই যে সবুজ পত্র পত্রিকা সম্পাদকই কে? প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরীর ডাক নাম হচ্ছে বীরবল। ঠিক আছে, সো এই কয়েকটা ইনফরমেশন এখান থেকে জাস্ট মনে রাখবা, তাহলে হবে। আর দেখো যে পার্থক্যটা কি, সাধু এবং চলিত ভাষার যে পার্থক্য, এটা খেয়াল করা যায় তোমার শুধু ক্রিয়া এবং সর্বনাম পদে। ঠিক আছে, ক্রিয়া এবং সর্বনাম পদে গিয়ে এই পার্থক্যটা সূচিত হয়। আচ্ছা, সাধু আর চলিত ভাষার মিশ্রণ, সাধু এবং চলিত ভাষার যে মিশ্রণ, সেই দোষটাকে বলা হয় গুরুচণ্ডালী দোষ। কি বলা হয়? গুরুচণ্ডালী দোষ। ওদিকেও একটা আমরা মিশ্রণ পাইছিলাম, বাংলা এবং মিথিলি ভাষার মিশ্রণকে কি বলা হয় বলো তো? রোজ বলি। ব্রজ বলি। তারপর দেখো, চলিত ভাষার অপর নাম হচ্ছে প্রমিত ভাষা, তদ্ভব ভাষা বা খাঁটি বাংলা ভাষা। এটাই হচ্ছে চলিত ভাষা। ঠিক আছে, আর সাধু ভাষার আরেকটা নাম হচ্ছে তৎসম শব্দবহুল। এটা তোমার ওই যে কি বলা হয়, সংস্কৃত শব্দ। তৎসম যে কথা, সংস্কৃত একই কথা। আর চলিত ভাষা তোমার হচ্ছে তদ্ভব শব্দবহুল। তো
এই জিনিসটা মনে রাখবা। এবং নাটক এবং বক্তৃতার ক্ষেত্রে সাধু ভাষা অনুপযোগী, এবং কথোপকথনের ক্ষেত্রেও কিন্তু সাধু ভাষা অনুপযোগী, কারণ এই ভাষায় কথা বললে তুমি এটা ফিল পাবা না, প্লাস তোমার কাছে কি বলতেছে বুঝতেই পারবা না। এই জন্য নাটক, বক্তৃতা এবং কথোপকথনের ক্ষেত্রে সাধু ভাষা অনুপযোগী। আচ্ছা, আমরা যে তখন বলছিলাম যে লিপি বা ব্রাহ্মী লিপি, বাংলা ভাষা হচ্ছে ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত, যেটা তোমার কোত্থেকে শুরু হয়, বাম পাশ থেকে শুরু হয়ে গিয়ে ডানে শেষ হয়, বাম থেকে ডানে। তো এই যে ব্রাহ্মী লিপির অন্তর্ভুক্ত ছিল বাংলা ভাষা এবং হিন্দি ভাষা। তো ব্রাহ্মী লিপির তিনটা শাখা আছে, একটা হচ্ছে সারদা, একটা নাগর, একটা কুটিল। তো পরীক্ষা আসবে যে নিচের কোনটি ব্রাহ্মী লিপির শাখা নয়, তখন এই সারদা, নাগর এবং কুটিল বাদে যেটা অপশন থাকবে সেটা উত্তর হবে। এগুলো হচ্ছে এই যে ল অ্যান্ড জাস্টিস যে ইউনিটটা তোমাদের জাহাঙ্গীরনগরে, এবার কোন ইউনিট বলো তো? এফ এফ। ইউনিট। এই এফ ইউনিটে এই ধরনের কোশ্চেন দেয়, ঠিক আছে? আচ্ছা, তারপর খেয়াল করো যে বাংলা লিপি আবিষ্কার করেন সর্বপ্রথম চার্লস উইকিন্স, এবং বাংলা লিপি প্রথম খোদাই করেন সেটা হচ্ছে পঞ্চানন কর্মকার। ওকে, এবার চলে আসো যে তোমার বর্ণ। এখানে আমরা মূলত এখন চলে আসবো গ্রামার কন্টেন্টের ভিতরে, বা বাংলা ভাষার ক্ষেত্রে যেই বর্ণ আমরা ব্যবহার করি ব্যাকরণের, এই সবকিছু এখন আমরা একটু পড়বো। আমাদের থিওরিটিক্যাল পার্টটা শেষ, যেটা হচ্ছে ধরো ইতিহাসগত দিক ছিল, যে বাংলা ব্যাকরণ, ইতিহাস, বাংলা ভাষার উদ্ভব। তো ওই যতটুকু পড়াইছি কন্টেন্ট, এতটুকু পুরোটাই তোমাদের জন্য মাথায় থাকে, এখান থেকে 100% 2-1টা মার্ক এমসিকিউ থাকবেই পরীক্ষায়, ঠিক আছে? এখন চলে আসো এই যে বর্ণ। বর্ণ হচ্ছে বাংলা ভাষায় দুই প্রকার, একটা স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ। আমাকে ফার্স্টে একটা প্রশ্ন উত্তর দাও যে বাংলা ভাষায় বর্ণমালা কয়টি? একটি। একটি। বর্ণমালা হচ্ছে একটি। কেননা বর্ণমালা হচ্ছে তোমার বোঝায় যে আলফাবেট। ইংলিশে আলফাবেট কয়টি? একটি। তাও একটি। একটি। কেননা তোমার আলফাবেট মানে হচ্ছে এ সেট অফ লেটার্স, তার মানে বর্ণমালা হচ্ছে সেট অফ বর্ণ। তো এখানে যদি বর্ণমালা বলো তাহলে বর্ণমালা একটাই, কিন্তু যদি বলো বর্ণ কয়টি, তখন সেটার উত্তর হবে বর্ণ হচ্ছে 50টি। কতগুলা? 50টি। স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা, টোটাল সাম আপ করলে 50টা বর্ণ, ঠিক আছে? তো এই হচ্ছে গিয়া বিষয়টা আর কি। এখন দেখো, স্বরবর্ণ যে আমরা পড়তেছি বা ব্যঞ্জন বর্ণ যে আমরা পড়তেছি 11টা, 39টা, এর মধ্যে মাত্রার একটা ব্যাপার আছে। সবগুলো বর্ণতে কিন্তু মাত্রা সেম রকম না, একটাতে মাত্রা থাকবে না, একটাতে অর্ধেক থাকবে, একটাতে পূর্ণভাবে থাকবে। তো এটাকে মনে রাখার জন্য হচ্ছে আমরা এই টেকনিকটা ফলো করব, সেটা হচ্ছে 8 সমস্ত 32-এর 10। এখন দেখো, 8 লিখতে গেলে যখন তুমি 8 লিখো তখন অর্ধেক টান দাও না? 8-এর পরে এরকম একটা এই যে বি এর মতো লিখে অর্ধেক টান দাও। তো এই যে এটাই এই জন্য হচ্ছে অর্ধমাত্রার বর্ণ কয়টি, সেটা হচ্ছে 8টি। মনে থাকবে যে অর্ধমাত্রার কয়টি? 8টি। এবং 8 সমস্ত 32-এর 10 বলছে, তাহলে 32-এর উপর দেখো পুরো একটা লাইন, মানে পুরো একটা মাত্রা, তাহলে 32টা হচ্ছে পূর্ণ মাত্রা, বুঝা গেছে? আর 10-এর উপরে দেখো কোনো মাত্রাই নেই, তাই 10 হচ্ছে গিয়ে মাত্রাহীন। তো এই যে 8 সমস্ত 32-এর 10, এবার মনে থাকবে এটা? বলো। ওকে, এটা যদি বুঝে থাকো তাহলে দেখো, এখন এটার যে ক্লাসিফিকেশনটা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, মনে রাখবা। 8 বিভক্ত হয় হচ্ছে গিয়ে 1 এবং 7-এ, 10 বিভক্ত হয় হচ্ছে গিয়ে তোমার 4 এবং 6-তে, এবং 6 বিভক্ত হয় হচ্ছে গিয়া, মানে 32 বিভক্ত হয় গিয়ে হচ্ছে 6, 26-এ। তাহলে আবার একটু আমি রিমাইন্ডার দিই তোমাদেরকে। 8 সমস্ত 32-এর 10, 8 হচ্ছে অর্ধমাত্রা, 32-এর উপরে পূর্ণ মাত্রা, 10-এর উপরে মাত্রা নাই। 8 বিভক্ত হয় 1 7-এ, 10 বিভক্ত হয় 4 6-তে, এবং 32 বিভক্ত হয় 6 26-এ। মাথায় ঢুকছে পুরোটা? হ্যাঁ। মাথায় যদি ঢুকে থাকে তাহলে বলো যে পূর্ণ মাত্রার ব্যঞ্জন বর্ণ কয়টি? 32টি। ব্যঞ্জন বর্ণ 26টি। 26টি। আর যদি বলি যে মাত্রাহীন স্বরবর্ণ কয়টি? 4টি। 4টি। আর যদি অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? 1টি। একটি। 1টি। তো পারবা এখন পুরো এই যে এখান থেকে যদি এমসিকিউ আসে? ইনশাআল্লাহ অবশ্যই পারবো। এখন চলে আসো এই যে এগুলা সংক্ষিপ্ত রূপ, আমরা স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলি? কার চিহ্ন। তো কার চিহ্ন কয়টি? 10টি। স্বরবর্ণ অ্যাকচুয়ালি কয়টি? স্বরবর্ণ 11টি, বাট এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়া 10টি। তো সংক্ষিপ্ত রূপ 10টি হওয়ার মানে কি, একটা স্বরবর্ণের কোনো সংক্ষিপ্ত রূপ নাই, ওইটাকে কি বলা হয়? নীলিন বর্ণ। নাদ বা নীলিন বর্ণ, সেটা হচ্ছে স্বরও, ঠিক আছে? এই স্বরর কোনো মাত্রা নাই, মানে সংক্ষিপ্ত রূপ নাই, সরি।
এখন দেখো ব্যঞ্জন বর্ণের যেটা সংক্ষিপ্ত রূপ সেটাকে বলা হয় ফলা চিহ্ন বা অনুবর্ণ। তো পরীক্ষা এখন অনুবর্ণ টার্মটা বেশি ইউজ হয়, ফলা ফলা শব্দটা বাদ দিয়ে দিছে বলতে গেলে। তো মনে রাখবো অনুবর্ণ কয়টি, সেটা হচ্ছে 6টি। যেমন যার নাম বল, 2 2 2, মানে 3 2 6 আর কি। যেমন তোমার জফালা, বফালা, রফালা, নফালা, মফালা, এগুলো আর কি, টোটাল 6টা যার নাম বল দিয়ে মনে রাখা যায়। ওকে, এখন আসো, এই যে আমরা স্বরবর্ণ বললাম যে এটা সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার চিহ্ন। টোটাল কয়টা? টোটাল হচ্ছে গিয়ে তোমার 10টা। তার মধ্যে স্বরটা নাই, দ্যাটস স্বরকে বলা হয় নাথ বা নীলিন বর্ণ। নাথ বা নীলিন বর্ণ। এবং রি, যেটা রি, রি একটা আছে না, রি এদের এরকম দিয়ে এরকম এরকম, এই রি কে বলা হয় মিশ্র বর্ণ, কারণ এটা র যোগ রস্যই রি, দুইটা, দুইটারই উচ্চারিত হয় র, রি, তাই এটাকে মিশ্র বর্ণ বলে। এবং এই স্বরবর্ণের মধ্যে দীর্ঘস্বর হচ্ছে 7টি এবং হ্রস্বস্বর হচ্ছে গিয়ে 6টি, চারটি। ঠিক আছে। এই 7টা দীর্ঘস্বর কেন? কারণ এগুলাকে দেখো উচ্চারণ করতে গেলে অনেকক্ষণ স্বরটা থাকে, আ, ই, উ, এ, ওই, ও, মানে অনেকক্ষণ ধরেই বলা যায়, কিন্তু হ্রস্বস্বরটা জাস্ট অল্পতেই শেষ, অ শেষ, ই শেষ, এরকম। তো হ্রস্বস্বর 4টি, দীর্ঘস্বর 7টি। এবং মৌলিক স্বরবর্ণ বা স্বরধ্বনি কয়টি দেখো। মৌলিক স্বরধ্বনি হচ্ছে গিয়া 7টি এবং স্বরবর্ণ হচ্ছে গিয়া 6টি। তার মানে স্বরধ্বনিতে একটা বেশি। এই যে একটা বেশি, এটা কিসে বেশি? ধ্বনিতে বেশি, একটা ধ্বনি বেশি। এখন মনে রাখবা, ধ্বনি বেশি হবে, কারণ ধ্বনি তো তোমার ধ্বনির উপরে তো কোনো কন্ট্রোল নাই, কিন্তু বর্ণ কয়টা হবে সেটা তো আমরা ফিক্স করে রাখছি, যে টোটাল বর্ণ বাংলা ভাষায় 50টা, স্বরবর্ণ 11টা, ব্যঞ্জন বর্ণ 39টা। তাহলে প্রবলেম যদি কমতি হয় তাহলে বর্ণতে হবে, কিন্তু সাউন্ড তো অনেক হইতে পারে, তাই না? তো যখন আমরা এই যে স্বরধ্বনির কথা বলবো, স্বরধ্বনির ক্ষেত্রে একটা স্বরধ্বনি বেশি, সেটা হচ্ছে এই যে এ। আর স্বরবর্ণের ক্ষেত্রে একটা কম, এই যে এটা কোনো বর্ণ আকারে নাই। এটাকে বর্ণ হিসেবে কি ইউজ করা হয় বলতো? এ। এই এরই দুইটা উচ্চারণ, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এ। তো যেহেতু এটা দুইটা উচ্চারণ বা দুইটা ধ্বনি, তাই ধ্বনি একটা বাড়বে, কিন্তু বর্ণ তো একটাই থাকতেছে, এই জন্য স্বরবর্ণ বললে 6টা হবে। তো সবাই কি বুঝতে পারছো এই কনসেপ্টটা? হ্যাঁ। ওকে, এরপর চলে আসে যে যৌগিক স্বরবর্ণ বা যৌগিক স্বরধ্বনি। তো মনে রাখবা, যৌগিক স্বরজ্ঞাপক এরকম ধ্বনি আছে টোটাল 25টা। এগুলাকে বলা হয় দিস্বর বা সান্ধ্যস্বর। কিন্তু যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে মাত্র 2টা, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও। সো এই দুইটা জাস্ট মনে রাখবা, এবং এখান থেকে প্রচুর কোশ্চেন আসে পরীক্ষায়। যৌগিক স্বরজ্ঞাপক ধ্বনি অনেক 25টা, কিন্তু বর্ণ হচ্ছে মাত্র 2টা, ওই এবং ও। ওইকে বাংলা পাওয়া যায় হচ্ছে ও যোগ রস্যই, আর এটা হচ্ছে ও যোগ রস্যৌ, এরকম। এখন চলে আসো যে উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন বর্ণের তালিকা। তো আমরা এখানে জাস্ট অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ, নাসিক্য, এই জিনিসগুলো একটু ক্লিয়ার হবো। আমরা যদি বর্গীয় ধ্বনিগুলোকে এখানে লিখি, এটা হচ্ছে ক, খ, গ, ঘ, উ। তারপরে চ, ছ, জ, ঝ, ইয়। তারপরে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ণ, ত, থ, দ, ধ, দন্ত ন, প, ফ, ব, ভ, আর হচ্ছে ম। তো দেখো, অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য। তাহলে আমাদের জাস্ট বাম হাতটাকে সামনে নিয়ে এভাবে চিন্তা করবা যে ছোট আঙুল এটা হচ্ছে গিয়ে অল্প প্রাণ, এরপরে মহাপ্রাণ, এরপরে অল্প প্রাণ, আবার মহাপ্রাণ, তারপরে নাসিক্য। অল্প প্রাণ, মহাপ্রাণ, অল্প প্রাণ, মহাপ্রাণ, নাসিক্য। তো যখন তোমাকে কোশ্চেন করা হবে যে ত, থ, থ এর বৈশিষ্ট্য কি? অল্প প্রাণ, মহাপ্রাণ, ত, থ, তাহলে থ হচ্ছে মহাপ্রাণ। আর মনে রাখবা, প্রথম যেই দুইটা, সেই দুইটাকে কি বলা হয়? ঘোষ না অঘোষ? অঘোষ। অঘোষ। ঠিক আছে, ব্যতিক্রমে এই ইনফরমেশনটা মনে রাখবা। প্রথম দুইটাকে বলা হয় অঘোষ, আর পরের এই যে 3টাকে একসাথে, এগুলাকে বলা হয় কি? ঘোষ। তাহলে আমি যে থ বললাম, থ এর বৈশিষ্ট্য কি? অল্প প্রাণ, মহাপ্রাণ, ত, থ, অঘোষ, ঘোষ, তাহলে এটা অঘোষের ভিতরে পড়ছে, রাইট? অঘোষ। তাহলে এটার বৈশিষ্ট্য হচ্ছে একই সাথে সেটা মহাপ্রাণ, মহাপ্রাণ প্লাস অঘোষ। এখন ধরো তোমাদেরকে আমি একটা কোশ্চেন করলাম, যে বলো তো তোমার ইয়ে, উম, ঝ,
ঠিক আছে, ঝয়ের বৈশিষ্ট্য কি? ছ হচ্ছে মহাপ্রাণ। মহাপ্রাণ আর ঘোষ, ঠিক আছে। ওকে, তো এই যে তোমার টোটাল এখানে কয়টা আছে, পাঁচ পাঁচা 25, এই 25টাকে বলা হয় তোমার স্পর্শধ্বনি বা প্লসিভ। নতুন বইতে হয়তো 20টা দিছে, তো তোমরা অপশন বুঝে ডিসিশন নিবা। আর নাসিক্য বর্ণ হচ্ছে 5টি, নসিক্য ধ্বনি হচ্ছে 3টি। এই যে এখানে বর্ণ 5টি বাট ধ্বনি হচ্ছে 3টি। ওকে, এখন চলে আসো যে ব্যঞ্জন ধ্বনির মধ্যে কয়েকটা আলাদা আলাদা নাম আছে। যেমন রকে বলা হয় কম্পনজাত ধ্বনি, তুমি র বললে অনেকক্ষণ কম্পন দিতে পারবা জিহ্বার সাথে, দেখো। তারণজাত ধ্বনি হচ্ছে ঢর র, ঢর র, এটারে গরুর র, ঘোড়ার র যাই বলো আর কি। তো তারণজাত ধ্বনি হচ্ছে এই দুইটা র। শীষ ধ্বনি বা ঊষ্ম ধ্বনি হচ্ছে এই যে তালব্য শ, দন্ত স এবং হ। পার্শ্বিক ধ্বনি বলা হয় লকে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা বেশি আসে। আর অন্তস্থ ধ্বনি হচ্ছে জ, র, ল। অন্তস্থ ধ্বনি কেন বলা হয়? এটা একই সাথে তোমার শীষ ধ্বনি এবং তোমার এই যে কিসের মাঝখানে যেন, শীষ ধ্বনির মাঝখানে, দ্যাটস ওয়াই। এবং দেখো, আনুনাসিক হচ্ছে এই যে চন্দ্রবিন্দু, আনুনাসিক যখন হবে তখন উপরে চন্দ্রবিন্দু দিতে হবে। যেখানে দেখবা যে মানে নাকের থেকে কোনো একটা সাউন্ড বেরোচ্ছে, সেখানে উপরে চন্দ্রবিন্দু থাকবে। ঠিক আছে, ওকে। এখন চলে আসো নেক্সট, যে প্যাচ মার্কা যুক্ত বর্ণ, এখান থেকে 1 মার্ক আসতে পারে। সো ইম্পর্টেন্ট আছে, খেয়াল করো। ক্ষিয়কে ভাঙলে পাওয়া যায় কি বলো? ক যোগ মূর্ধন্য ষ। ক্ষিয় দেখতে এরকম, তাহলে এটা দিয়ে একটা শব্দ বলো তো। শিক্ষক। ক্ষমা, ঠিক আছে। ক্ষমা বা ক্ষতি বা শিক্ষক যাই বলো, এটাকে কি বলা হয়? যেমন ব্রাহ্মণ, রাইট? ব্রাহ্মণে হচ্ছে যে এই যে হ যোগ ম, হ যোগ ম। কিন্তু এটার যে এটা এটা হচ্ছে কি লিখিত ফরম্যাট। যে হ যোগ ম যুক্ত করলে এই রূপটা তুমি পেয়ে যাবা। কিন্তু এটার যে উচ্চারিত রূপ সেটা কি? ব্রাহ্মণ, সেক্ষেত্রে ম আগে হ পরে। তার মানে এই যে ব্রাহ্মণ শব্দটা আমরা যখন বলি, ঠিক আছে, ব্রাহ্মণ বলার ক্ষেত্রে উচ্চারণ আগে কি করি? মকে আগে করি, পরে হকে করি। কিন্তু লিখিত ফরম্যাটে হ আগে ম পরে। তো এই যে উচ্চারিত রূপ এবং লিখিত রূপ দুটো জিনিস তো মাথায় থাকবে, রাইট? এটা ইম্পর্টেন্ট। এরপর দেখো স যোগ মূর্ধন্য ণ, এটা কিরকম লাগে? যেমন তোমার তৃষ্ণা, আমরা বলি না তৃষ্ণা, এই যে তৃষ্ণা, তার মানে স যোগ মূর্ধন্য ণ। এই যে দেখেই বোঝা যাচ্ছে, এই যে এটা দেখতে ইওর মতো লাগে, কিন্তু এটা ইও না, এটা হচ্ছে মূর্ধন্য ণ। এই জন্য পরীক্ষায় বেশি আসে। এটা হচ্ছে দেখো ইও যোগ চ, যেমন অঞ্চল, অঞ্চল, অঞ্চল। তারপর দেখো এই জ যোগ ইয়, যেমন জ যোগ ইয় কি? জ্ঞানী, হ্যাঁ, জ্ঞানী, এটাকে বলে জ যোগ ইয়। তারপর এই যে এটা কি? এটা হচ্ছে বাঞ্ছনীয়, ইয় যোগ ছ, কি বলা হয়? বাঞ্ছনীয়, ইয় যোগ ছ, বাঞ্ছনীয়। তারপর দেখো এটা হচ্ছে ইয় যোগ জ, ইয় যোগ জ দিয়ে একটা শব্দ বলো তো। যেমন গাঞ্জা, গুঞ্জন। হুম। ঠিক আছে, গাঞ্জা বা গুঞ্জন যাই বলো। এরপর দেখো হ যোগ দন্ত ন, দন্ত ন হইলে সেটা মাঝখানে পেট বরাবর কাটবে, হয়ের, তাহলে সেটা হচ্ছে দন্ত ন। যেমন এটা কি হবে বলো তো? মধ্যাহ্ন, অপরাহ্ন। মধ্যাহ্নর ক্ষেত্রে মাঝখান দিয়ে মূর্ধন্য মানে দন্ত ন হবে, ওকে। আর যখন তোমার হয়ের নিচে তুমি ন দিবা, তখন সেটা হচ্ছে মূর্ধন্য ণ। এটা হবে কি? যেমন তোমার পূর্বাহ্ন, নিচে ন। তারপর অপরাহ্ন, নিচে ন। মনে থাকবে তো? এরপর দেখো এই যে স যোগ রস্যু, র যোগ রস্যউ, তাহলে উপরের দিকে থাকবে রস্যউ থাকলে। আর নিচের দিকে যদি থাকে তাহলে হবে দীর্ঘউ থাকবে। এই যে শুশ্রূষা একটা শব্দ পরীক্ষা আসে প্রচুর, এরকম শুশ্রূষা। তাহলে শুশ্রূষা এই যে এরকম শুশ্রূষা, ঠিক আছে। তো এই যে দেখো স র যোগ দীর্ঘউ, নিচের দিকে থাকলে দীর্ঘ, উপরের দিকে থাকলে রস্যউ। এটা তো কয়তাক তো বুঝতেই পারতেছো। যেমন ধরো রক্তিম, বক্তা, কয়তাক তো রস্যিকার বক্তা। তারপর দেখো তয়ত, তয়ত એટલે কি? এটাকে কি কি বলা যায়? এটা দিয়ে একটা শব্দ বলো তো, তয়ত। আত্মা, 70, 71। 71, হ্যাঁ 71, নট আত্মা হবে না, আত্মাতে তো ম চলে আসে, ত ম। আর এটা হচ্ছে ত যোগ থ, ঠিক আছে। এটা হচ্ছে ত যোগ র, এরকম। মানে এটা কি বলা হয় যে এ এর উপরে মাত্রা দিলে সেটা ত যোগ র এর মতো, মানে ত্রয়ী, যেমন ত্রয়ী, ঠিক আছে, ত্রয়ী। এটা হচ্ছে উ যোগ গ, উগাঙ্গ, হ্যাঁ। তো দেখো
এই প্যাচ মার্কা যে যুক্ত ব্যঞ্জন এগুলা কিন্তু পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। যেমন তোমার এই যে এই হ যোগ ম ব্রাহ্মণেরটা, স যোগ মূর্ধন্য ন, তারপর ইয় যোগ চ, জ যোগ ইয়, দেখে মনে হয় যেন কিন্তু ইয়র মতো লাগে কিন্তু মূর্ধন্য হয়, দেখে মনে হয় যেন জয়ের মতো লাগে কিন্তু অন্যটা হয়ে যায়। তো এই যে জায়গাগুলো এগুলো একটু সবাই আলাদাভাবে খাতায় লিখে লিখে প্র্যাকটিস করে যাতে করে ভুল না হয়। এবং পরীক্ষায় যে বানানগুলো প্রায় আসে এখন হচ্ছে, এটা হচ্ছে নত্য সত্য বিধানের টপিক, নত্য এবং সত্য, মূর্ধন্য এবং মূর্ধন্য স। যেমন দেখো, উদাহরণ মূর্ধন্য, ব্যাকরণ, কারণ, প্রেরণা প্রেরণ, নিবারণ উচ্চারণ, উত্তরণ ধরণী, হরিণ নির্ণয়, বর্ণনা প্রণয়, তারপর প্রণয়ন মূল্যায়ন, অন্বেষণ বিভীষণ, দূষণ গবেষণা, নির্নিমেষ ত্রিহায়ন, অভ্যন্তরীণ বীণাপাণি, কল্যাণী এসো, পরগনা। এগুলো খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। এছাড়া দেখো এই যে চিকিৎসা, চক্ষুষ্মান, মুমূর্ষু মুমুক্ষু, দুইটা বানান ইম্পর্টেন্ট। মুমূর্ষুতে প্রথমেও রস্যকার, শেষেও রস্যকার, মাঝখানে শুধু দীর্ঘকার, আর রেফটা হবে শেষে মূর্ধন্য ষের উপরে। পূর্বাহ্ন মধ্যাহ্ন সায়াহ্ন অপরাহ্ন, মনে রাখবা সূর্য যখন সকালবেলা নদীর ভিতরে থাকে না, ডুবে থাকে, দ্যাটস ওয়াই সকালবেলা হচ্ছে পূর্বাহ্ন, সেই সময় নটা নিচে থাকে, মানে ন নিচে থাকা মানে কি, মূর্ধন্য ন, মূর্ধন্য ন, সূর্য নিচে, সূর্য নদীর নিচে। মধ্যাহ্নতে সূর্য থাকে একদম নাক বরাবর মাথার উপরে, দ্যাটস ওয়াই মধ্যাহ্নতে সেটা দেখো এই যে উপরে উঠে গেছে, মাঝখানে চলে আসছে, এটা হচ্ছে কি দন্ত ন, বুঝে গেছে। আবার অপরাহ্নতেও যেহেতু সূর্য আবার নদীতে ডুব দেয়, দ্যাটস ওয়াই বিকাল বেলা সেটা আবারও মূর্ধন্য আকারে নিচে চলে আসবে। তো তোমরা এই যে জায়গাটা মনে রাখবা, সায়ান্নর ক্ষেত্রে মাঝখানে থাকে। তো এখন আর বলো এই জায়গাটা বলো। না, ইনশাল্লাহ। ওকে, এবার দেখো যে স্বভাবতই মূর্ধন্য হয় এমন শব্দ, এটা তোমাদের এই যে একটা কবিতা, এটা মুখস্থ করে ফেলবা। চাণক্য মাণিক্যগণ বাণিজ্য লবণ মন বেনু বিনা কঙ্কন কণিকা, ফণি বিপণি বাণী নিপুণ ভণিতা পানি গৌণ পণ শান চিক্কণ নিক্কণ তুন গুণ গণনা পিনাক পণ্যবান। এটা মুখস্থ করে ফেলো কঙ্কন, কয়েকবার। ঠিক আছে, কঙ্কন। হ্যাঁ, কঙ্কন বানানটা। বানান এখানে তো আমি লিখছি সেই হিসাবে এরকম হয়ে গেছে, ঠিক আছে, মূর্ধন্য আর কি। রিমেম্বার, দেখো এই যে এগুলো হচ্ছে উপসর্গ, প্র পরি পরা নির, এই চারটি উপসর্গের পর মূর্ধন্য হয়। যেমন প্রণয় পরিণয় পরিণতি নির্ণয় এগুলা, হ্যাঁ। সমাসবদ্ধ হয়ে এক পদ হলে দন্ত ন হয়, যেমন দেখো এক পদ হলে আর কি, ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, এগুলার ক্ষেত্রে অলওয়েজ দন্ত ন হবে, কারণ এগুলো সমাসবদ্ধ শব্দ। আচ্ছা, তো এই যে উপসর্গ এবং সমাসবদ্ধ শব্দ তো বুঝতেই পারবা, কারণ শুরুতেই বলছিলাম যে সমাসবদ্ধ শব্দের দুইটারই আলাদা আলাদা অর্থ থাকে, কিন্তু উপসর্গেরটা প্রথমটা অর্থ থাকে না। এবং স্বভাবতই মূর্ধন্যস্ব হয় এমন শব্দগুলো, এটাও অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে 1 মার্ক পাবা। আষাঢ়, ভাষা, মানুষ, ষড়ঋতু, রোষ, কোষ, ভাষণ, উষা, পোষ, কলুষ, পাষাণ, ঔষধ। ঔষধ, দেখো ঔষধ হচ্ছে কি, যেই গাছ ঔষধ আর কি, ঠিক আছে, ঔষধি, বানানটা মনে রাখবো। ঔষধিতে রস্যিকার না দীর্ঘিকার বলো তো? ঔষধি, রস্যিকার, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো এই যে ষড়যন্ত্র, ভূষণ, দেশ, তারপরে স্বাদ প্রত্যয় মূর্ধন্যস্ব হয় না, যেমন ভূমির স্বাদ, ধূলির স্বাদ, এটা দন্তস্ব দিয়ে হবে। আচ্ছা, এখন দেখো আমরা লাস্টের দিকে চলে আসছি একদমই। এটা হচ্ছে পরীক্ষায় আসার বিভিন্ন বর্ষপূর্তি, যেমন 25 বছরকে বলা হয় রজত জয়ন্তী, 50 বছর হলে সেটাকে সুবর্ণ, 60 বছর হলে সেটাকে হীরক, এবং 65 বছর হলে সেটাকে বলা হয় নীলা জয়ন্তী, 75 হলে সেটাকে বলা হয় প্লাটিনাম জয়ন্তী। বাকি এগুলা লাগবে না। সো এই যে এইটা এইটা এটা এটা 75 পর্যন্ত কয়েকটা জাস্ট মুখস্থ করবা, কেননা তোমাকে 50 বছর বললে তুমি হীরক না সুবর্ণ না রজত তুমি কনফিউজড হয়ে যাবা। এই জন্য আলাদাভাবে একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ো, 25 রজত, 50 সুবর্ণ, 60 হীরক, 65 নীলা, এবং 75 হচ্ছে প্লাটিনাম জয়ন্তী, ঠিক আছে। সো আমাদের এই যে ফাইনাল রিভিশন ব্যাচের তোমার আজকে বাংলার উপর এটাই ফার্স্ট ক্লাস, এখানে আমি একই সাথে দুইটা কন্টেন্ট কভার করছি, ওইদিকে ব্যাকরণের কন্টেন্টটা, এদিকে ভাষার কন্টেন্টটা, পাশাপাশি এই যে তোমার বর্ণ বা এই জায়গাগুলো কভার করা হয়েছে। তো এখান থেকে তুমি আশা করা যায় 2-3 মার্ক তো কমন পাবাই। জাস্ট একটু কেয়ারফুলি জিনিসগুলো পড়বা, যাতে করে কোনোভাবে যদি কনফিউজিং কোশ্চেন করে এখান থেকে তাহলে যেন ভুল না হয়ে যায়, ঠিক আছে। একটু অ্যানালাইসিস ভাবে এমন ভাবে শিখবা যাতে করে তুমি পরীক্ষার হলে অ্যানালাইসিস করে নিজে শিওরলি অ্যান্সার বের করতে পারো। বুঝে বুঝে পড়বা, তাহলে দেখবা যে ভালো করতেছো।